আসসালামু আলাইকুম শুধু দর্শকবৃন্দ। আজকে আমরা দীর্ঘ একটি সপ্তাহের বিরতির পরে আবারও আপনাদের সামনে নিয়ে আসলাম আমাদের স্টেপিং স্টোন নেটওয়ার্ক আয়োজিত কাব্য কথা অনুষ্ঠান। স্টেপিং স্টোন নেটওয়ার্ক একটি সাহিত্য, সংস্কৃতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানের উদ্যোগেই আজকে এই শুনতে পাবো অনুষ্ঠান। না। আজকে কি আমাদের করবো? সাথে এদিকে শুনলে উপস্থিত কি শুনবো? হয়েছেন বাংলা সাহিত্যের কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ এবং আমরা আজকে অত্যন্ত আনন্দিত দুজন চমৎকার কবি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের সাথে আছেন আজকে স্টেপিং স্টোন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং অন্যতম কর্ণধার অনিরুদ্ধ আলম টরন্টো থেকে। আছেন আরো একজন প্রতিষ্ঠাতা মোহাম্মদ রকুনুজ্জামান, তিনিও আছেন টরন্টো থেকে। এবং আছেন কবি মালিহা পারভিন, ডক্টর মালিহা পারভিন সুদূর ঢাকা থেকে। এবং আমাদের সাথে আছেন আমাদের অতি প্রিয় ডক্টর অশোক চক্রবর্তী, তিনি আছেন টরন্টো থেকে। আমাদের আজকে আমি প্রথমে অশোক চক্রবর্তীকে দিয়ে শুরু করছি। অশোক চক্রবর্তী আমাদের সাথে আছেন, একটু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমরা আজকে তাকে দেখতে পাচ্ছি না। আশা করি আগামী অনুষ্ঠানগুলোতে তিনি থাকবেন আমাদের সাথে, তখন আমরা তাকে দেখতে পারবো। কিন্তু তিনি তার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে আমাদের সাথে আছেন। এবং বলতে হয় যে অশোক চক্রবর্তী সম্পর্কে যখন বলতে হয় তখন বলতে হয় যে তিনি একজন প্রতিষ্ঠান। শুধুমাত্র সাহিত্যের একটি দিকে কিংবা সংস্কৃতির একটি দিকে যে তার পদচারণা বিচরণ তা নয়, তিনি অনেক গুণের অধিকারী। কিছু কথা তার সম্পর্কে না বললেই নয়। তিনি একাধারে যেমন একজন কবি, প্রাবন্ধিক, ছড়াকার, গল্পলেখক, চিত্রশিল্পী, নাট্যকার। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য মার্গসঙ্গীতের বিশেষ অনুরাগী। তিনি দেশ ভ্রমণ করেছেন 7টি। পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তার একটি এমবিএ আছে আমাদের এই কানাডা থেকেই। 55 বছর ধরে দেশের বাইরে তিনি বাস করছেন, কিন্তু তবুও বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে তার যে আকর্ষণ এবং সম্পর্ক কখনোই কাটেনি। তার কবিতা প্রকাশিত হয়েছে দেশ, কৃত্তিবাস, কবি সম্মেলন, কবিতা পাক্ষিক, ভাষানগর ইত্যাদি প্রায় 70টি ডিফারেন্ট পত্রিকায়। কানাডা, ইউএস, ইউরোপের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে তার ইংরেজি কবিতা অ্যান্থোলজি, তার অনুবাদ এবং তার আঁকা ছবি দিয়ে প্রচ্ছদ হয়েছে বহু বইয়ের, তার নিজের বই সহ। 2004 সালে কবি ও লেখক হিসেবে বইমেলা উৎসব পুরস্কারে সম্মানিত হন তিনি। তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা 17টি। পৃথিবীর উজ্জ্বল কবিদের কবিতা অনুবাদ করেছেন। তার কবিতা অনুদিত হয়েছে স্প্যানিশ, জার্মান, ফরাসি ও তুর্কি ভাষায়। 3টি মহাদেশে 24টি একক চিত্র প্রদর্শনী হয়েছে। আমেরিকা, ইউরোপ ও ভারতবর্ষের খ্যাতনামা ব্যক্তিদের সংগ্রহে রয়েছে তার ছবি। টরন্টোর আন্তর্জাতিক প্রতিরোধী কবি সম্মেলনের প্রাক্তন সভাপতি তিনি। টরন্টোর কৃত্তিবাস শাখার প্রতিষ্ঠাতা এবং পরিচালক। সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে কানাডা ও কলকাতার বিভিন্ন টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানে তাকে প্রধান অতিথি হিসেবে দেখা যায়। তিনি বিভিন্ন জায়গায় যেয়ে থাকেন। অত্যন্ত উষ্ণ একজন মানুষ, যিনি অনুপ্রেরণা জুগিয়ে থাকেন আমাদের মতো নবীনদেরকে। এবং তার প্রতি এজন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ। অশোক চক্রবর্তী, আপনি কেমন আছেন? আমি দুর্দান্ত ভালো আছি। আমি চেষ্টা করে খারাপ থাকতে পারি না, কেননা বড্ড কষ্ট হয়। আমরা অশোক চক্রবর্তীকে আজকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত আনন্দিত। এবং আমি মোহাম্মদ রকুনুজ্জামানকে অনুরোধ করব, কারণ মোহাম্মদ রকুনুজ্জামান তার একজন অনুরাগী ভক্ত এবং তিনি আমাদেরকে আজকে অনুরোধ করেছেন যে অশোক চক্রবর্তীর লেখা একটি কবিতা তিনি আবৃত্তি করতে চান। মোহাম্মদ রকুনুজ্জামান। থ্যাংক ইউ মমকাজি, থ্যাংক ইউ সবাইকে। একটা কথা বলে নেই, মমকাজি তার নিজের ব্যাপারে বলেনি। ও নিজেও একজন স্টেপিং স্টোন নেটওয়ার্কের একজন প্রতিষ্ঠাতা সদস্য, 3জনের মধ্যে একজন। আমি অশোক চক্রবর্তীর কবিতা আবৃত্তি করতে পারবো না। এটা আমি একটা কবিতা পড়বো, যেটা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ পোয়েট্রি অফ রেসিস্টেন্স, ওটা ওটার একটা আমারটা পড়ে শুরু করছো। তো ওইটা আমি একটা পড়বো। আমার একটা খুবই ভালো লেগেছে, অ্যাপোলজিস টু ডেসক্রেটস। এখানে আমি পড়ছি, তারপরে বুঝবেন আমার কেন এটা ভালো লেগেছে। I am, therefore I question. I question, therefore I search. I search, therefore I observe. I observe, therefore I glean. I glean, therefore I categorize. I categorize, therefore I analyze. I analyze, therefore I conclude. I conclude, therefore I think. I think,
therefore I am. এটা মনে হচ্ছে একটা ডিসিশন মেকিং প্রসেসের জন্য দুর্দান্ত ভালো জিনিস। থ্যাংক ইউ মোমো, থ্যাংক ইউ অশোক চক্রবর্তী এটা লেখার জন্য। অনেক ধন্যবাদ মোহাম্মদ জকিরুজ্জামান, এত সুন্দর করে মনে হচ্ছে যে নিজেকে খুঁজে পাওয়ার একটি কবিতা এবং অত্যন্ত চমৎকারভাবে যেভাবে লেখা হয়েছে, আমার মনে হয় আপনার আবৃত্তিটাও খুব ভালো হয়েছে। এখানে একটু বলে নিতে চাই, আজকে আমাদের কাব্যকথা অনুষ্ঠানটির স্পন্সর করেছেন এমআরসিপি প্রফেশনাল কর্পোরেশন এবং ট্যাক্স মিশন। এবং আমরা এবার চলে যাচ্ছি অশোক চক্রবর্তীর কাছে। অশোক চক্রবর্তী, আপনার কণ্ঠে আপনার একটি কবিতা আমরা শুনতে পাই। ভালো কথা শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। ওকে, এই গতকাল কথা বলছিলাম যে জঙ্গলমহলে কি দুর্দান্ত অন্যায় হচ্ছে, জি আর ওইটা পড়ে নিয়ে একটা কবিতা পড়ছি। জি, এই কবিতার বইটার নামই জঙ্গলমহলে আজ তোমার কাছে আছে, আমি জানি। এটা না, আচ্ছা, এখানে জঙ্গলমহলের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই জন্য নয়, পৃথিবীর বর্তমান মানচিত্রে জঙ্গলমহল বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা লাতিন আমেরিকা, আফ্রিকা আর এশিয়া জুড়ে জঙ্গলমহল প্রতিদিনের ঘটনা। এটা কবিতা নয়, এটা ভূমিকা। এবার কবিতা পড়ছি। জঙ্গলমহলে আজ আমাদের ভারতবর্ষে নাগপুর থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, অন্ধ্র, এইটায় সমস্ত জমি আদিবাসীদের থেকে ছিনিয়ে নেওয়া হচ্ছে, কেড়ে নেওয়া হচ্ছে, খুন করা হচ্ছে, রেপ করা হচ্ছে। তারই উপর এই কবিতাটা। জঙ্গলমহলে আজ, জঙ্গলমহলে তুমি যেও না কো, আদিবাসী আছে। জঙ্গলমহলে তুমি যেও না কো, মাওবাদী আছে। জঙ্গলমহলে তুমি, জঙ্গলমহলে আমি, খুনি আর পুলিশেরা আছে। তোমার পায়ের নিচে মাটি নেই, শুধুই খনিজ। তোমার প্রাণের কোনো দাম নেই, তুমি নাও দ্বিজ। ওখানে এখন আর হাওয়া নেই, অস্থির সময়। জঙ্গলমহলে শুধু গুলি বারুদেরা কথা কয়। আকাশে আনন্দ নেই, গাছ নদী চারিদিক ম্লান। ভাবে এই মাটি থেকে চিরতরে লুপ্ত হবে আদিকাল থেকে গড়া আমাদের নিজস্ব সন্তান। জঙ্গলমহল ভরা সোনা তেল, এইসবে কার অধিকার? ওরা তো মানুষ নয়, নিতান্তই আদিবাসী, লোভ আর হিংসার শিকার। আমার জমিও জল কেড়ে নেবে, কেন কেড়ে নেবে? আমার মারাঙ্গরু ক্ষত বিক্ষত তোমাদের মারণ উৎসবে। যদি বলি চলে যাও, এখানে এসো না তুমি, তাহলে কি আমি মাওবাদী? আমার বন্দুক নেই, আছে শুধু তীর কাঁড়, তাহলে কি আমি প্রতিবাদী? তোমার আসার আগে আমরা এখানে আছি, কত লক্ষ বছরের নিঃশ্বাসে প্রশ্বাসে। পাহাড় নদী ও জল, বনস্থলী পশু পাখি সকলেই একসঙ্গে আছে সহবাসে। জঙ্গলমহলে ঘাম, রক্তপাত, বোমা ও বারুদ বিস্ফোরণ, ধর্ষণ, জখম, মৃত্যু। কেটে গেল কে? না ঠিক টুডু আছে, মুর্মু এইসব না, ঠিক আছে, থ্যাংকস। টুডু মুর্মু এইসব নাম অগণন। আর একবার আগে, জঙ্গলমহল আজ বাঁধা পড়ে গেছে দেখো পৃথিবীর চাহিদার কাছে। তাকে আজ ছুতে নেই, তার ভূমিপুত্ররাই মৃত্যুকে শিয়রে নিয়ে বাঁচে। এখানে রাত্রিরে ঘরে যূথবদ্ধ হায়েনার দল। জঙ্গলমহল মৃত, আজ আর বাজে না মাদল। এটাই। অনেক ধন্যবাদ অশোক চক্রবর্তী, মনে হচ্ছে আমাদের রক্ত টকবক করে ফুটছে। আপনি এত সুন্দর করে কবিতা লিখেছেন। আপনি আমাকে বলার পরে আমি গতকালকে কবিতাটা পড়েছি এবং আমার কাছে অসাধারণ লেগেছে কবিতাটা। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে যুক্ত হওয়ার জন্য, আপনার কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে। আমাদের সাথে এসেছেন সুদূর ঢাকা থেকে ডক্টর মালিহা পারভিন, এবং তিনি শিক্ষক, বাবা মায়ের আদরের কন্যা। ডক্টর মালিহা পারভিন ময়মনসিংহের মেয়ে।
শৈশব থেকে গান, কবিতা, সংস্কৃতির সাথে সখ্যতা, কবিতা লেখা এবং আবৃত্তি দুটোতেই সমান দক্ষ তিনি। পেয়েছেন নানা ধরনের সম্মাননা এবং পুরস্কার। তার কবিতায় উঠে এসেছে প্রেম, প্রকৃতি, দেশাত্মবোধ, জীবনবোধ, প্রাপ্তি, অপ্রাপ্তি, সমাজ সংসার, সরলতা, জটিলতা ইত্যাদি নানা দিক। প্রকাশিত গ্রন্থ রয়েছে তার 4টি: শূন্যতায় পূর্ণতায়, তুমি রবে নীরবে, আমি তা চাইতেই পারি, ছিলে তবু ছিলে না। ডক্টর মালিহা পারভীন, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি, এখন আরো অনেক ভালো আপনাদের সাথে থাকতে পেরে। ধন্যবাদ আপনাদের স্টেপিং স্টোন নেটওয়ার্কের সকল আয়োজকদের এবং আজকের এই কাব্য কথা অনুষ্ঠানে যারা প্রেজেন্ট আছেন, যারা উপস্থিত আছেন এবং যারা দেখছেন তাদেরকে শুভ সন্ধ্যা। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং খুবই ভালো লাগছে যে এখানে আসতে পেরে এবং থাকতে পেরে। বাহ, চমৎকার। আমরা সরাসরি চলে যাচ্ছি আপনার কাছে, আপনার লেখা একটি কবিতা শুনতে চাই আমরা। আসলে আমি প্রথমেই ভাবলাম যে একটা ঋতু নির্ভর একটা কবিতা লিখি, কবিতা শোনাবো আর কি। এখন তো শরৎকাল চলছে, ঋতু মানেই তো আবেগ, বিশেষ করে বাঙালিদের। অবশ্যই। আর শরতের একটা আলাদা আবহাওয়া আছে বা আবেদন আছে মানুষের মনে। শরতের এই যে নীল আকাশ, সেটা শুধু বাংলাদেশের জন্য শরৎ না, এই নীল আকাশটা পৃথিবীর সব জায়গাতেই মানুষের মনকে আন্দোলিত করে। এই বর্ণের কোনো দেশ ভাগ নাই, এই নীলের কোনো কাঁটাতার বেড়া নাই, সীমারেখা নাই। আমি শরৎ নিয়েই একটা পড়ছি, আমার প্রথম কবিতাটি। কবিতাটির নাম হচ্ছে শরতের পূর্ণ তীর্থে। এখনো খুঁজি আমি জটিল অঙ্কের সরল সমাধান, এখনো বৃক্ষে করি অমৃতের সন্ধান, চোখের পাতার নির্ঘুম শরীরে করি স্বপ্নের চাষ, অরণ্যের বুকে এখনো খুঁজি সবুজ কোলাহল। তবে কেন আমি শরৎকে বাসবো না ভালো? আমি কেন কাশবনে রাজহাঁস খুঁজবো না? সাদা মেঘ ছুঁয়ে দেখবো না মায়ের আঁচল? আমি কেন নৌকার পাল ভাসাবো না স্রোতে? আমি তো এখনো ঘৃণার পিছে প্রেমের আরোহী দেখি, উপেক্ষার আড়ালে দেখি আকুলতা, শিউলির মাটি ভোরের শিশিরে দেখি মানবিক জল, বিদায়ী বর্ষার জলরেখা ছুঁয়ে শরতের চুলো দেখি, দেখি ধবল বকের সাথে মেঘের মিতালি, অবনত কাশ ফুলে দেখি বালিকা বধূর মুখ, শরৎ আয়নায় দেখি পীড়ার কাজল। তবে কেন আকাশের নীলে খুঁজবো না নীল কণ্ঠহার, কাশফুল প্রান্তরে পবিত্র উল্লাস? কেন খুঁজবো না নদী ও তীরের সঙ্গমে ভূমিষ্ঠ সুখ, শিউলির দুধ সাদা পাপড়িতে ভরে রাজা? আমি বিবাদী জোছনায় মাখি শরৎ চন্দন, আমি শুভ্র বর্ষণে করি স্মৃতির স্নান, আলোর ভেলায় করি আলোর সন্ধান, শিউলির ঘ্রাণে ক্ষমা করি মানুষের নিখাদ ভুল, শরতের পুণ্য তীর্থভূমে নত যেন এই আমি, বিষ বৃক্ষে করি অমৃতের সন্ধান। ধন্যবাদ। বাহ, চমৎকার, অসাধারণ চিত্রকল্প। ডক্টর মালিহা পারভীন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আসার জন্য। ধন্যবাদ থাকার জন্য, আমার সাথে শোনার জন্য। চমৎকার লাগলো। খুব একটা প্রিপেয়ার্ড না আজকে, হঠাৎ করে মানে না, আমাদেরকে তো আগে যেমন বলেছি যে আমরা হচ্ছে খুব ফর্মাল না, আমরা আমাদের সেটাই হওয়া উচিত। আমরা আনন্দ করি এবং কবিতা তৈরির মাধ্যমে আমরা নিজেদের স্পিরিটটাকে হয়তো আরেকটু উজ্জীবিত করতে চাই। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের অতি প্রিয় টরন্টোর একজন মুখ এবং আমাদের বাংলা সাহিত্যের একজন দিকপাল। 44টির উপরে বই প্রকাশিত হয়েছে তার। তিনি ছন্দ নিয়ে কাজ করছেন, কবিতা নিয়ে কাজ করছেন, সাহিত্যের বিভিন্ন শাখায় যার বিচরণ এবং তার আপাদমস্তক একজন, আমি বলতে চাই, লেখক এবং কবি। সারাদিন রাত তিনি চিন্তাই করেন সাহিত্য নিয়ে। আমাদের অনিরুদ্ধ আলম, স্টেপিং স্টোন নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা এবং একজন অত্যন্ত সক্রিয় সদস্য। আমরা চলে যাচ্ছি এখন অনিরুদ্ধ আলমের কাছে তার কবিতা শোনার জন্য। অনিরুদ্ধ আলম। ধন্যবাদ মাহবুব কাজী আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কবিতা পাঠের। তো আমি আসলে সবসময় একটু বেশি বেশি আবদার করি, আজকে একটু বেশি বেশি আবদার করবো।
আমার মনে হয় এটা মনে হয় আমার একটা বদ অভ্যাস হয়ে গেছে, তারপরও ছাড়তে পারতেছি না। আমি আমি আসলে বেশ দীর্ঘদিন মানে প্রায় 4-5 মাস ধরে একটি দীর্ঘ কবিতা লিখছি। তো এই দীর্ঘ কবিতাটি নাম হচ্ছে জাদুঘর থেকে বলছি। এ পর্যন্ত আমি 14টি পর্ব লিখেছি। তো আজকে আমাদের টরন্টো থেকে একটি অনলাইন ম্যাগাজিন প্রকাশিত হয়। ম্যাগাজিনটির নাম হচ্ছে পরবাসীর ব্লগ। তো ওখানে আমার এই জাদুঘর থেকে বলছি কবিতাটি ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। তো আজকে কিছুক্ষণ আগে প্রকাশিত হলো আমার ওই কবিতাটির 14তম পর্ব। আমি আপনাদের অনুমতি পেলে আমি সেটা পড়ে শোনাতে পারি। অবশ্যই আমি কি অবশ্যই এটা পড়বো? আচ্ছা, তো আমি জাস্ট এই 10 মিনিটস আগে আমি দেখলাম যে এটা ওরা পাবলিশ করেছে আমার এই জাদুঘর থেকে বলছি পর্ব 14। তো আমি একটু অবশ্যই এক্সাইটেড হয়ে অবশ্যই আমি শেয়ার করছি আর কি দর্শকদের উদ্দেশ্যে, শ্রোতাদের জি উদ্দেশ্যে। তো আমি পড়ে শোনাই তাহলে, হ্যাঁ। জাদুঘর থেকে বলছি পর্ব 14। আহা কেমন হয় মিছামিছির নদী, প্রভাবহীন রাজকুমারীর মতো একটি নীল হংসলতা লাজুকতা বশত প্রিয় সখা রূপলী ঝর্ণাকে কখনো বলে নাই তার রাজবংশের গল্প। কোথাও কোনো বৃংহতি ছাতিম ফুলের গোপন অভিসার হয়ে ঘাসের ডগায় লুটিয়ে পড়ল। ঢ্যাঙা কাকতাড়ুয়াদের বস্তি কি শুধুই শস্যের মালভূমি? তুমি ধুধু লাবণ্যকে নদীর আত্মা বলে বিবেচনা করার পক্ষপাতী। পাহাড়পুরের তল্লাটে অমন লাবণ্য দেখেছি শিম পাতার কাঁপনে, মোড়ক ঝুঁটির শীর্ষদেশে, ফাগুনে বোনা পটলের দোলকে, ডহর রাতে সাদা কালো সপ্তর্ষি মণ্ডলের আলোতে। জাঁকালো পাখিরা হরিকেলি দিগন্তে ফিরে এলে শূন্যে বিগলিত নীলাক্ত বিন্যাস পরিপূর্ণ আকাশ হয়ে নেমে এসেছিল। তেল চিটচিটে কাগজে লেখা সাইকেলে বিশ্বভ্রমণের নিরীহ পরিকল্পনা পকেটে নিয়ে গাঁয়ের মুয়াজ্জিন খাঁকা দুপুরে হেঁটে গঞ্জে যায়। ঘুণে ধরা কাঠের একটি বিবর্ণ ভূগোলক হলেও তা তার চাই। দামে না কুলোতে পেরে বরাবরের মতো খালি হাতে ফিরে আসে ঘরে। দৃশ্যন্তরে অশীতিপর বটগাছের ছায়াতে গুম হওয়া ভাঙা বেঞ্চির বিপরীতে পড়ে আছে এক জোড়া পরিত্যক্ত জুতো, যেন একজন যথার্থ পর্যটকের অপেক্ষায় দিন গুনছে। আকাঙ্ক্ষা একটাই, সেই আগন্তুকের পদতলে আশ্রয় নিয়ে ঘুরে বেড়াবে কুয়োকাটার সমুদ্র সৈকত। এভাবে অনমনীয় কোনো স্বপ্ন আরেকটা অনন্য দিনের জন্য বেঁচে থাকে লোকাচারের দ্বিধা থরথর কান্তারে। কি এক দুয়ারজ্ঞ মুখের বিপাকে কেবলই মনে হয় গুহাবাসী মানবের গড়া পাথরের বাটিতে পান করি নিরহংকার পাহাড়ের প্রস্রবণ। মৌরলা মাছের সন্তরণ থেকে চুরি করে নিই এক টুকরো নির্বিঘ্নতা। রোদ্দুর কি শারদ শস্য ফুলের এক পশলা খামার? শামুকের মতো নির্বাক বেলাভূমির সূক্ষ্ম রেখা বেয়ে ভবঘুরে হয়ে যাব হরিতকির প্রান্তরে। ফার্নের পাদদেশ ছুঁয়ে অদিতি প্রবণ ঝরার ঝোরক্কা ছেয়ে সবুজ আলোরা নিহারিকা হয়ে সাজায় স্বপ্ন ঘন হরিতকি বন। এ কেমন নাগরিক গুঞ্জন? আকাশের গুণে চাঁদ ঝলমল করে না। কুপিবাতির ক্ষীণ আভায় ঈর্ষান্বিত আধাররা চিরকালই পুড়ে ছারখার। মেষ রাশির নদী আর মীন রাশির মাঠ, এ দুজনের গলাগলি প্রসঙ্গে ধনুরাশির ধুলোদের কানাকানি চলে। বিচক্ষণতা পাললিক মৃত্তিকারই নামান্তর। নিরন্তর শ্যাওলা ধরা কোনো স্মৃতি হিজল গাছের মতোই স্মরণের দেরাজে পুষে রাখে নিঃসঙ্গ একটি নীড়। নিস্তব্ধ রাতে কামার পাড়া জুড়ে উচ্চারিত ঢাকের সাড়া এখনো অপ্রাসঙ্গিক মর্মে পূর্ণিমার ব্যাকুলতা ছড়ায়। তোমার মুখে উচ্চারিত
ধন্যবাদ ধ্বনিটি আমার হৃদয় সরোবরে একটি রক্তাভ পদ্ম হয়ে ফুটে রইল। নিমিষে এক পালতোলা নায়ে নীলিমান্তরে বেরিয়ে পড়ি ভালো লাগার সুখদ অহংকারে ভর করে। অনুরোধ, তোমার সুচারু আজলাতে কখনো তুলে নিও না সে ফুল। চীনের পাঁচিলের ব্যাপ্তি নিয়ে একা থাকার স্বর্গীয় বাসনা এখনো আমাকে দিনের পর দিন তাড়িত করে। ধরে বহুভুজ ট্র্যাজেডির চতুরঙ্গে গোপন কথা হিসাবে প্রসিদ্ধ পুরনো বান্ধবীদের সাবেক আলাপচারিতা ক্ষেত্র বিশেষে বিধ্বস্ত নগরীর আস্বাদ হিসাবে ধরা দেয়। ভাষা জ্ঞানহীন অন্তত একটি আনকোরা ফাঁদ আমাদেরকে প্রতি মুহূর্তে প্রলুব্ধ করে চলেছে। ইতিহাস নির্ভর যুদ্ধ খেলা জাতীয় ঐতিহ্যের নিষ্ঠ পৃষ্ঠপোষক। কাঠের ঘোড়াও হয়ে ওঠে যুদ্ধং দেহি। আমরা আমাদের সমস্ত সত্তা দিয়ে সুখ শিকারে ব্যস্ত। চা বাগানের নির্মোহ মালিকদের বৈদগ্ধে বশবর্তী বিজ্ঞজনেরা বলেন, সুক্ত সোনার হরিণ, কাকর বিছানো পথে ওর পিছু ছুটে লাভ নেই। লাভালাভের ব্যাপারটা কি সবসময় নৈশ বিদ্যালয়ের সঙ্গতিতে পরিশীলিত? প্রাতিষ্ঠানিক আর 5 জনের মতো আমিও হয়ে পড়ি পরশ্রী কাতর। হাইরে, চরাচর জুড়ে এত ছোটা, হরিণ থাকে বনে, বন কেটে উজাড় পাহাড়, তাও কেটে সেখানে গড়ে উঠেছে হাইওয়ে। ডলফিনদের লাস্যময়ী সার্কাস দেখানোর স্টেডিয়ামটা তো হতে হবে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায়। তা না হলে আমোদী পর্যটকরা তেমন আকর্ষণ বোধ করবে কেন? নদী ভরাট করে বানানো হচ্ছে জলধি রক্ষণাবেক্ষণ পর্যবেক্ষণ কার্যালয়। ম্যালথাসের ভ্রুকুটি উপেক্ষা করে ঘাসের ময়দান জুড়ে বৃত্তাকারে শানিত হয়েছে সবুজ গালিচার অনিন্দ করিডোর। বন্ডিল পাথরে গড়ে উঠেছে এক স্বর্গ উদ্যান। পৃথিবীর প্রাচীনতম ঘাসের প্রজাতিরা এখানে বেঁচে আছে প্লাস্টিক প্রতিমাতে। ছুঁয়ে দিলেই মনে হবে জুরাসিক যুগের বাঁশপাতারা তোমাকে অভিবাদন জানানোর জন্য ওখানে অনন্তকাল ধরে অপেক্ষা করছে। মহন্ত পাতকুয়োর চৌহদ্দিতে কারো প্রস্থান পুনর্জন্মে বাঁচে। প্রস্তুতি পর্বের তুমি হেসে কুটি কুটি হও, আর আমি আল টপকা সংলাপ ভোলা অসহায় মঞ্চ অভিনেতা মাত্র। যেন দোর্দণ্ড লাবণ্যময়ী রানী ভবানীর মুখোমুখি ঠায় দাঁড়িয়ে আছি। তীব্র আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করি কখন নেমে আসবে আবলুস কালো জবনিকা। অভিমানের ঠোঁট ফুলিয়ে অভিযোগ করলে, তুমি লুকোচুরি খেলতে বড্ড ভালোবাসো, কিন্তু মোটেও জানো না কিভাবে একটি জলজান্ত সিঁড়ির পেছনে লুকিয়ে থাকতে হয়। শুধু আমার বেলায় যত অবহেলা। সেই ভোরবেলা থেকে সাঙ্গু উপত্যকার সকল চশমার দোকানে আজ জন্মান্ধদের ভিড় লেগেই আছে। 75 বছর পরে ফিরে আসছে আবারও হেলির ধূমকেতু। সামাজিক যোগাযোগ মাধ্যমে টাইফুন অনুনয়ে রটে গেছে খবরটা রাতারাতি। সন্ধ্যা রাতে রঙিন চশমা পরে ধূমকেতুর বর্ণিল পুচ্ছের দিকে তাকালে অন্ধরা ফিরে পাবে দৃষ্টিশক্তি। আসক্তি বঞ্চিত ভক্তি কি অতিথি পাখিদের ঝটিকা সফর? পাথারে প্রজ্জ্বল কনৌজ পাথরগুলো পানকৌড়ি হলো। পানকৌড়িরা সারাদিন নেপালের তরাই অঞ্চল থেকে বয়ে আসা ঢেউদের ডাকনাম জেনে নিতে অনবসর ক্ষণ উদযাপন করছে। উড়াল প্রজাতির কিছু পাতা পুঁথির মালা জাতীয় সংবেদনশীলতায় বাসা বাঁধে নীল নীল হাওয়াটে রোদ্দুরে। তেমনি করে ভালো লাগা বর্গীয় একটি মেয়ে সুকন্যা অবলীলায় কোন পরমার্থে ডাউন ট্রেনের মতো আমার হৃদয়ে সূচনা করে সুললিত জংশন।
ভাঙা লণ্ঠনের অপূর্ণাঙ্গ আলোর মানচিত্রে পুরনো প্রেমপত্র নবীন হয়ে উঠলে পদাবলী বুঝি কেবল আঁকিবুকি রেখা সর্বস্ব স্মৃতিমঙ্গল। উত্তরের তালদিঘি আর দক্ষিণের বেলতলা তো একই সূত্রে গাঁথা। ভাবি পুরনো ছবি এবং নতুন বাঁশির মধ্যে নিগূঢ় সাদৃশ্য একটাই, ওরা উভয়ই সন্ধ্যার শিষ্যত্ব গ্রহণ করতে আষাঢ়ের শেষ দৃষ্টিবিন্দুটির ভূমিকায় অবতীর্ণ হতে সদা প্রস্তুত। মাঠের মুঠিতে কতটুকু শস্য দানা থাকলে তিল পরিমাণ পাখি দ্বীপান্তরে যায় না? বিনয়বনত সন্ধ্যার ঘটনায় বিকেলের অভিনন্দন উবে যেতেই মনে পড়ল কখনো সকনো গুমতির মমতা দীঘল ঘাসবনের খরস্রোতা উদাসীনতার প্রতিরূপ। এখনো অজানা মহিপালের দিঘিতে জ্যোৎস্না জলে সেতারের গীত এঁকে দেয় কোনো নিরুপমা ললিতা। এ কেমন পাশা খেলা, যে খেলায় সকল পক্ষেই অভ্যাস বসে জিতে যায়। পরাঙ্মুখতার পাপড়ি মেলে মায়াবতীর অভিমানে তিস্তাময় অশ্রু বসতি গড়ে প্রপাত নামের চোরা গোপ্তা দহনে। তেমন উপকূলের সারল্যে সুশোভিত ঝড়ে আন্দোলিত হতে দেখি অনুভূতির কয়েকটা তিস্তা ভাগ্যহীন ঝাউ গাছকে। ধন্যবাদ সকলকে। অনেক ধন্যবাদ অনিরুদ্ধ আলম, এত সুন্দর করে আপনার জাদুঘর থেকে বলছি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা জানি যে আপনি অনেকদিন ধরে এই কবিতাটি লিখছেন এবং আমরা একটা একটা করে পর্ব পড়ছি। পরবাসী ব্লগ আমাদের এখানকার একটি অত্যন্ত প্রিয় একটি ব্লগ এবং আমরা ওখানে সবাই মানে সাহিত্য চর্চার জন্য একটি ওপেন স্পেস বলা চলে। পরবাসী ব্লগকে ধন্যবাদ আপনার জাদুঘর থেকে বলছি প্রকাশ করার জন্য। এরপরে আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রিয় অশোক চক্রবর্তীর কাছে। অশোক চক্রবর্তী, আপনার কাছে থেকে আমরা আরো একটি কবিতা শুনতে চাই। অশোক চক্রবর্তী। আমি একসময় এখানকার সমস্ত টপ নচ শীর্ষস্থানীয় সঙ্গীতজ্ঞদের সঙ্গে সঙ্গত করেছি। একটি রাগ আছে, শোনা যাচ্ছে? জি জি অবশ্যই। চন্দ্রনন্দন আমার প্রিয় রাগ। এটি সৃষ্টি আলী আকবর খায়ের এবং এটা আমি অন্তত পক্ষে 100 কি 150 বার বিভিন্ন গুণী লোকের সঙ্গে এই নর্থ আমেরিকায় 70s 80s বাজিয়েছি। এই রাগটা আমার মধ্যে পাথরে জলের দাগের মতো বসে গেছে। তারই উপর কবিতা। আলী আকবর স্যারকে প্রণাম জানিয়ে বিনতভাবে থ্যাংক ইউ। ছোট কবিতা। চন্দ্রনন্দন। অবশ্যই। আলী আকবর খান সাহেবকে শ্রদ্ধা জানিয়ে। সুরের সম্রাট সিংহাসনে আজ শরদে বাঁধছেন আরোহ অবরোহ, শুদ্ধ মধ্যম শুদ্ধ পঞ্চম। সহজে ছুঁয়ে নিয়ে কোমল গান্ধার কোমল নিষাদের বিষাদ মেখে নিয়ে চন্দ্রনন্দন চন্দ্রনন্দন। হে কবি পুরোহিত শিল্পী ব্রাহ্মণ, আমাকে মারো তুমি এমন বৈভাবে কি গাঢ় বেদনায় আকাশ ভেসে যায়। গভীর মিড়ে বাজে প্রাণের সংলাপ, আমার যন্ত্রণা বিদ্ধ হতে হতে সহজে ডুবে গেল আকুল গঙ্গায়। ডানায় উড়ে যায় গমক মূর্ছনা পাষাণ বিগলিত উষ্ণ উত্তাপে, আমাকে ফিরে দিলে অগ্নিক্রন্দন। মগ্ন সন্ন্যাসী মুদিত আঁখি দুটি, সুরের সম্রাট এখন যোগাসনে, সঙ্গে বসেছেন চন্দ্রনন্দন। থ্যাংক ইউ। একটা ছোট কবিতা পড়বো? জি অবশ্যই অবশ্যই। অসুবিধা হলে আমার কোনো। আচ্ছা আমি একটু দাদা আমি একটু একটু উপস্থাপিকার অনুমতি সাপেক্ষে একটা কথা বলতে চাই দাদার কবিতা। অবশ্যই। একটা প্রশ্ন করতে চাই। আচ্ছা দাদা, আপনার এই কবিতাটির প্রথম 4 লাইন কি আবার একটু পড়তে পারবেন? নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা নিশ্চয়ই। শুরু হচ্ছে, মানে এটা homage to Ali Akbar Khan sahab, and I'm very fortunate. I met him so many times, and I wrote and he read this poetry. He read this thing. He was in that time in California, Berkeley আর কি।
সেন্ট্রাফাইল। প্রথমটা শুরু হচ্ছে অফকোর্স সাতমাত্রা, সুরের সম্রাট সিংহাসনে আজ, শরদে বাঁধছেন আরোহ অবরোহ, শুদ্ধ মধ্যম শুদ্ধ পঞ্চম, এইভাবে শুরু হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আমি আসলে শিওর হওয়ার জন্য, এটা মানে কোন ছন্দে লেখা, এটা হলো সাত মাত্রাবৃত্তে লেখা এবং হ্যাঁ। বাংলা সাহিত্যে সাত মাত্রাবৃত্তে খুব খুব কম কবিতা লেখা হয়েছে। মেঘদূত অনুবাদ করেছিলেন, আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না, ওইটা হলো সব মানে পুরোটাই সাত মাত্রাবৃত্তে ছিল অনুবাদ। এবং এরপরে খুব কম কবি লিখেছেন, আমার মনে হয় যারা বিখ্যাত কবি যদি গড়ে ধরি 7-8টার বেশি সাত মাত্রাবৃত্ত কবিতা লিখেছে কিনা আমার সন্দেহ আছে। আই ডোন্ট থিংক সো। সাত মাত্রাবৃত্তর কবিতাটা শুনে আমি খুব আবেগ আপ্লুত এবং খুব ভালো লাগলো যে এরকম একটা ব্যতিক্রমধর্মী ছন্দে আজকে একটা কবিতা শুনলাম। আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আবেগ আপ্লুত হয়ে যার পরনে ভালো লাগা থেকে আপনাকে ধন্যবাদটা জানালাম। আচ্ছা, বলে এইটা আমি মানতে অসুবিধা হবে, এই জন্য শঙ্করদার কবিতা আছে, তখন হরিণ এসেছিস কি সন্ধানে, এই নে বুক নে হাত নে খানে। খেয়াল করুন, 6 মাত্রাকে টেনে 7 মাত্রা করেছে, সুরটাকে মাত্রায় ঢুকিয়ে দিয়েছে। এই হচ্ছে মাইস্ট্রো শঙ্কর ঘোষ। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমার 7 মাত্রা স্বচ্ছন্দে আসে, তাল মাত্রা রূপক তাল আছে 7 মাত্রায়, ধিনা ধিনা তিনা 7 মাত্রা, কিন্তু এর মধ্যে মজা করা যায়। যেমন হলন্ত যদি একটা বলেছে কেধাত দিন দিন, আমি বলবো হঠাৎ দিন দিন, তাও 7 মাত্রা, কিন্তু হলন্ত। কেউ আজ বলি ঘরেতে যেও না না, ঘেড়ে না ঘেড়ে না না, 7 মাত্রা। আমার কাছে এইভাবে ছন্দটা খুব সহজ ব্যাপার। আর ছন্দ ছাড়া বলছিলাম কার বাঁচি না আমরা, আমাদের ছন্দটা সব জায়গায় থেমে গেলে মরে যাবো, খুন্তি নাড়ি ছন্দেতে। আসলে সাত মাত্রা বৃত্তটা এটা হলো এক ধরনের ক্লাসিক ছন্দ, কারণ এটা সংস্কৃত ভাষার ছন্দ থেকে এসেছে, মন্দাক্রান্ত ছন্দ থেকে এসেছে। হ্যাঁ, এই কারণে এটা একটা আলাদা গাম্ভীর্যতা আছে। না, 7 মাত্রাটা কিন্তু মন্দাক্রান্ত নয়, মন্দাক্রান্ত রিয়েল ভাগ হচ্ছে 8 7 7 5। ওই মানে আমি রিয়েল মন্দাক্রান্ত আমি বলতেছি যে ওইটার ধারাবাহিকতায় সাত মাত্রা বৃত্তের জন্ম, এবং সাত মাত্রা বৃত্তের একটা ক্লাসিক মানে একটা ফ্লেভার আছে। হ্যাঁ, কিন্তু রিয়েল ছন্দকান্তের ফরম্যাট হচ্ছে 28 মাত্রা, 27 নয়। ওই প্রথম 8 দিয়ে শুরু হয়, 7 7 2 হয়, এভাবে ভাঙে। তো এখন অনেকেই 7 করে নিয়েছে। আমি নিজে একটু যে খেয়াল করো, তুমি তো কবি মানুষ, আমাদের বাংলা চলতি শব্দের চালটা কিন্তু অসমপদী। আমরা কোথায় যাচ্ছ, কি করো, কোথায় যাও, খেতে যাবে, এগুলো 5 মাত্রা ইজিলি করা যায়। যার জন্য আমার তো মনে হয় ওই ইন এ ওয়ে চতুর্থ যেটা পাঁচালির ছন্দ, পয়ের ছন্দ বা মহাপয়ের, এগুলো একটু কৃত্রিম। এই ছন্দগুলো স্বচ্ছন্দে আসে, যেহেতু এগুলো আমরা এইভাবে কথা বলি। আসলে যেটা হয়েছে আর কি, যেটা আমার যেটা বিশ্বাস, সেটা হলো বাংলা ছন্দে শাসাঘাতের যে একটা ব্যাপার আছে, এটা প্রভাবটা অতি অতি মানে ব্যাপক, যার ফলে বাংলা সাহিত্যে স্বরবৃত্ত ছন্দের একটা মানে ব্যাপক হারে কবিতা লেখার একটা প্রবণতা দেখা যায়। বা প্রবণতা ঠিক না, আমরা কোনো কিছু কথা বললেই স্বরবৃত্তে পড়ে যায়। আর আপনি যে 5 মাত্রা বৃত্তের কথা বললেন, 5 মাত্রার ব্যাপারটা হচ্ছে এত দুঃখজনক যে বাংলা সাহিত্যে যে আপনি যদি হিসাব করেন যে বিখ্যাত কবিরা মানে আধুনিক বাংলা সাহিত্য, দেখবেন যে 4-5টা কবিতাও খুঁজে পাবেন না যে বিখ্যাত কবিতার 5 মাত্রা বৃত্তে। তবে স্বরবৃত্ত এবং অক্ষরবৃত্ত শাসাঘাতের কারণে, হ্যাঁ, অক্ষরবৃত্ত যেহেতু একটা কনজিউমিং মানে একটা মানে ব্যাপক কনজিউমিং পাওয়ার আছে, যে এই বদ্যাক্ষর গুলোকে বা জটিল অক্ষর গুলোকে কনজিউম করার, এই কারণে অক্ষরবৃত্তটা অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে এই স্বরবৃত্তের মানে সুবিধার দিকটা ভাই, আপনি জানেন কবি হয়ে, আমাদের বাংলা ছন্দটা খুব ইলাস্টিক। যুক্তাক্ষরকে 1 মাত্রা করা যায়, হলন্তকে 2 মাত্রা করা যায়, ডিপেন্ড করে কোথায় অবস্থান। সেই জন্য আমাদের মতো ছন্দ চাতুর্য, স্পেশালি পুরো ছন্দ ধরুন না, ভুজঙ্গ প্রায়, শার্দুল বিকৃত, মালিনী, তোটক, অশোক চক্রবর্তী এবং সরি আমি একটু ইন্টারাপ্ট করতে যাচ্ছি, অশোক চক্রবর্তী এবং অনিরুদ্ধ আলম, শেখার আছে অনেক কিছু। আমরা যেমন
একেবারেই নতুন কবি, আমরা ছন্দ সম্পর্কে কিছু জানি না, কিন্তু অশোক চক্রবর্তীকে বলছি সাত মাত্রা বৃত্তের আমি যতটুকু জানি যে অনিরুদ্ধ আলম অনেকদিন ধরে কাজ করছেন। প্রপঞ্চের পুঁথি নামক একটা বই তিনি করছেন, আমি যদি ভুল করে না থাকি অনিরুদ্ধ আলম। আপনারা পরবর্তীতে আমরা এই রসালো আলাপ আলোচনা আবারও আসবো, কিন্তু এই মুহূর্তে আমরা সেই ছোট কবিতাটি শুনতে চাচ্ছি অশোক চক্রবর্তীর কাছ থেকে, যেটা আপনি শোনাতে চেয়েছিলেন প্রথমে। অশোক চক্রবর্তী। এটা ছবি আঁকতে আঁকতে লেখা। আচ্ছা। বিপুল ক্যানভাসে আমি, বিপুল ক্যানভাসে আমি, বিপুল ক্যানভাসে আমি কত কাল ধরে ছবি আঁকি, ছিঁড়ে ফেলি, কিছুতেই মনোমত নয়। ছবির গভীর গর্ভে আকাশের রং ধরা অতীব কঠিন, কেননা এখন কোনো সুস্থির আকাশ আমাদের চোখে নেই। আকাশে তাকালে চোখ জ্বলে, এমনকি আঁকা চাঁদ নষ্ট ভ্রষ্ট দিগ্ভ্রান্ত বলে মনে হয়। সমুদ্র এঁকেছি ভেবে হয়তোবা জলের কল্লোল ঢেকে দেবে, মুছে দেবে আমাদের সমূহ বিষাদ, অথচ বিশাল বক্র ঢেউগুলি বারবার তীরে ফিরে এসে সাপের ফণার মতো তীব্র বিষ সৈকতে ছড়ায়। ভেবেছি বসাবো এক চারা গাছ আমার ক্যানভাসে, অনায়াস ডালপালা মেলে দিয়ে একদিন কল্পতরু হবে। হায়, সেই চারা গাছ আমাদের অক্ষমতা দেখে অঙ্কুরে বিলষ্ট হলো গুড়ো অভিমানে। গভীর অরণ্য এঁকে সেখানে দেখেছি দাবানল, সুউচ্চ পর্বতগুলি মাথা নিচু করেছে লজ্জায়। আঁকা মানুষের মুখে প্রেম নেই, শুধুই সন্দেহ। আর কেন মিছিমিছি অবিরাম আঁকা বাঁকা খেলা? বিপুল ক্যানভাস আমি ছিঁড়ে ফেলি, কিছুতেই মনোমত নয়। থ্যাংক ইউ। বাহ, চমৎকার অশোক চক্রবর্তী, অনেক ধন্যবাদ কবিতাটি শেয়ার করার জন্য। এরপর আমরা চলে যাচ্ছি ডক্টর মালিহা পারভিনের কাছে। মালিহা পারভিন অনেকক্ষণ চুপ করেছিলেন, কবিতা শুনলেন, এবার আপনার কবিতা শুনতে চাই। আমি শুনতে শুনতে আমি আসলে হারিয়ে গিয়েছিলাম, এত ভালো লাগছিল এবং আমি ঋদ্ধ হলাম আসলে এত গুণী মানুষদের কবিতার নির্মাণ শৈলী, তাদের যে শব্দ চয়ন এবং তাদের পড়াও চমৎকার হয়েছে। নিজেকে ঋদ্ধ করার সুযোগটা দিয়েছো, সেজন্য অনেক ধন্যবাদ। আচ্ছা, যত যাই বলি না কেন, আসলে কবিতা হচ্ছে আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ আর কি। আমি কবিতাকে যেভাবেই বন্দি করি না কেন গ্রামারের ব্যাকরণের মধ্যে, প্রথমে হচ্ছে কবিতা আবেগের স্বতঃস্ফূর্ত প্রকাশ। আর আমার বরাবরই এই মেয়েদের জীবনযাপন, মেয়েদের বাস্তবতা, মেয়েদের বঞ্চনা, এসব নিয়ে লিখতে ভালো লাগে। কেননা আমি এদের জীবন, আমার পেশাগত কারণেই হোক, আমি মেয়েদেরকে খুব কাছে থেকে দেখার সুযোগ পাই। আর অনেক আগে যেটা দেখেছি, স্বাধীনতা উত্তর আমাদের বাংলাদেশে, বিশেষ করে ঢাকার বাইরে সদ্য গড়ে ওঠা এই নতুন দেশে যারা যুদ্ধ করেছেন মেয়েদের নারী শিক্ষার জন্যে, তার মধ্যে আমি অত্যন্ত গর্ব করে বলতে চাই যে আমার মা ছিলেন তাদের মধ্যে একজন, যিনি শেরপুরের মফস্বল শহরে উনি একটা কলেজে, মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হয়ে উনি জয়েন করেছিলেন। তো ওইখানে আমি দেখেছি যে উনি যখনই মাত্র নতুন কলেজ, ওইখানে তো গ্রামে ওইখানকার মেয়েরা তখন চিন্তা করতে পারতো না যে কলেজে পড়বে, তারা ম্যাট্রিক পাস মানে অনেক কিছু, এবং ম্যাট্রিক পাসের পরেই বিয়ে হয়ে যেত স্বাভাবিকভাবে। যে আমার দেখতাম যে প্রিন্সিপাল মানে আমার আম্মা ম্যাট্রিকের রেজাল্ট বের হলে উনি মেয়েদের পাশে যেতেন, হয়তো 5টা মেয়ে পাস করেছে, তিনি 5টা বাসায় যেতেন, যে হয়তো বা মোটিভেট করে কনভিন্স করে 3জনকে রাজি করাবেন। সে মেয়েরাও তখন চাইতো যে তারা পড়াশোনা করুক, এগিয়ে যাক, ভর্তি করালেন, গার্জেনও রাজি হলো। কিছুদিন পরে দেখা গেল মেয়ের বিয়ে ঠিক হয়ে গেল, মেয়েটা চলে গেল, আর আসলো না। মানে এই জিনিসগুলি আমার মাকে দেখলাম খুব হার্ট করতো। এবং আমি দেখতাম যে মেয়েগুলি যারা মানে পড়াশোনা করার, জ্ঞান অর্জন করার একটা আলো নিয়ে এসেছিল, তারা খুব
খুব কষ্টে সমর্পণ করতো এই সিস্টেমের কাছে, সমাজের এই ধারার কাছে। তারা চলে যেত আর হয়তো পড়াশোনাটা হতো না। আমি সেটার উপরে, সেটার ছায়ায় আমি আমার একটা কবিতা, সেটা অনেক আগে প্রথম বই আমি লিখেছিলাম। আমার এই কবিতাটির নাম হচ্ছে সমর্পণ। আতুর ঘরে আমার প্রথম চিৎকার যখন বাবা মায়ের দীর্ঘশ্বাসে এক হয়ে গেল, ক্রোমোজোমের ভ্রান্তি বিন্যাসে বিহবল পৃথিবী জানল এক কন্যা শিশুর আগমন। শৈশব কৈশোর এক্কা দোক্কা পার হতে হতে হাজারো আদেশ নিষেধ, বাবার হাতে ভাইয়ের জন্য এটা ওটা, খাবার থালার স্পষ্ট ব্যঞ্জন বৈষম্য বুঝিয়েছে আমি পুত্র নই। সবে যখন বসন্ত শরীরে আয়নায় অকারণ দেখি নিজেকে, মা বলে উঠলেন, গরিবের মায়ের এত রূপ, কপালে দুঃখ আছে। সেদিনও এক গভীর রাত, কুপির সলতে উস্কে সবে বই খুলেছি, বাবা হাহাকার করে উঠলেন, বাতি নিবাইতে কও অরে, লেখাপড়া কইরা মাইয়া কি উকিল পুলিশ হইব? শুধু একটু আলো মনের মধ্যে নিবু নিবু। শিবু স্যার বলেছেন, মানুষ অমরি, লেখাপড়া কইরা মানুষ হও। আমি মানুষ হবার জন্যে স্ফুলিঙ্গ বুকে পার হতে থাকি বাধার পাহাড়, প্রতিবাদে ভাঙি বন্ধ দুয়ার, খাড়া পাহাড় বেয়ে উঠতে উঠতে, খড় কুটো হয়ে উঠতে উঠতে, কাঁটার খাঁচা খোঁচায় রক্তাক্ত হতে হতে, তুলতে যাব যখন হয়তো গোলাপ, অদৃশ্য মালই আমায় ছুড়ে দিল সীমানা বাইরে। সহসা বাবার ওপারে চলে যাওয়া, আমার মেয়ে মানুষ মায়ের উপায়হীন পাঠ্যস্থ আয়োজন সংসার বন্দি করলো আমায় দ্বিধাহীন। চার দেয়ালের সীমানা প্রাচীরে পর্দায় ঘিরে সতীত্বের পরীক্ষা দিয়ে সকাল সন্ধ্যা আনাজপাতির হিসাব কষে মাতৃত্বের সাথে আপ্লুত হতে হতে আমি মেয়ে মানুষ হতে থাকি। সারা পাহাড় থেকে গড়াতে গড়াতে, নিয়ম কাটায় ক্ষত বিক্ষত হতে হতে, শিবু স্যারের জেলে দেয়া সেই আলোটুকু নেভাতে নেভাতে, একদা মানুষ হতে হতে আমি শুধু মেয়ে মানুষ হয়ে যাই, শুধুই মেয়ে মানুষ। ধন্যবাদ। আমি খুব আবেগ আপ্লুত হয়ে গিয়েছে আপনার কবিতাটা শুনে। আমার কাছে অসাধারণ লেগেছে, আপনি এত সুন্দর করে প্রকাশ করেছেন সত্যটা, এবং বিশেষ করে আমাদের দেশের সত্যটা। এটা হয়তো পৃথিবীর সব জায়গায় কোনো না কোনো ভাবে কাজ করে, কিন্তু আমাদের দেশে এই ব্যাপারটা খুব প্রকট। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর মালিহা পারভীন আমাদের সাথে এই অসাধারণ কবিতাটি শেয়ার করার জন্য। আমি চলে যাচ্ছি আমাদের এমআরসিপিএ প্রফেশনাল কর্পোরেশনের কর্ণধার মোহাম্মদ রকুনুজ্জামানের কাছে। তিনি আমাদেরকে আজকে কি শোনাবেন, চলুন দেখা যাক। মোহাম্মদ রকুনুজ্জামান। মোমো, আজকে শোনা যাচ্ছে? মোমো, জি শোনা যাচ্ছে। মনে হয় আপনারটা বাকি আছে। মোমোর সম্বন্ধে একটু বলি। মোমো একজন ছাত্র নেত্রী। সে ওই কলেজে পড়া অবস্থায় একটা ক্লাব করেছিল, এটার নাম স্টেপিং স্টোন। ওখান থেকে আমরা এক্সটেন্ডেড করে স্টেপিং স্টোন নেটওয়ার্ক। আমাদের অনেক দিনের স্বপ্ন, এটা চালিয়ে যাচ্ছে নেক্সট জেনারেশন। সেও কবিতা লেখে, তাকে কেউ অনুরোধ করেন, হয়তো লেখছে না। তা আমি আপনাকে অনুরোধ করছি, আমি আজকে আর করবো না, সময়ের সামর্থ্য, আপনি একটা কবিতা পড়বেন বা আবৃত্তি করবেন, একটা গান গাইবেন। আমাদের মালিহা পারভীন রিকোয়েস্ট করেছিল আগে, ঠিক আছে? তারপরে আমরা অনুরোধের আরেকটা কবিতা শুনতে চাই। আচ্ছা, মোহাম্মদ রকুনুজ্জামান অনেক ধন্যবাদ। আমাকে তো একটু লজ্জায় ফেলে দিলেন। আমার কাছে ঝুলিতে নতুন কোনো কবিতা নেই, পুরাতন একটি কবিতা লিখেছিলাম। তো আমি খুব আগ্রহ নিয়ে বসে থাকি যে কখন অনিরুদ্ধ আলমের মন্তব্য শুনবো আমার কবিতার প্রতি, কারণ আমি অত্যন্ত উৎসাহ পাই। তো যেহেতু এর আগের অনুষ্ঠানে আমরা মিস করেছিলাম অনিরুদ্ধকে, সেই কবিতাটি আবার পড়ছি এবং তাকে অনুরোধ করবো যে পরবর্তীতে যেন আমার মন্তব্যটা আমি পাই। আমি অনুমতি নিয়ে পড়ছি। আমি কবি নই, 3-4টা কবিতা লিখেছি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কবিতার নাম মানুষ। একজন অপ্রচলিত মানুষ খুঁজছি,
শহরে বন্দরে পথে প্রান্তরে যে প্রচলনকে বুড়ো আঙুল দেখিয়ে সাম্যের বাণী বয়ে চলে তারই খুঁজি পুজিব বলে। যে অচ্ছুতের পাতে তুলে দেয় রাজহংসের ডিম, শূদ্র মেয়ের শখের মালা গাঁথে কাঁধের পৈতা খুলে। কালবৈশাখীর মেঘবরণ কন্যে হয় তার হৃদয় প্রাণ ভ্রমরা, প্রেমের শিহরিত স্পর্শ। বহুমূল্যের পোশাক আর স্বর্ণভূষণে মন গলে না, আপন ভোলা এলো চুলের গরিব মেয়েটি হৃদয় করে হরণ। কাগজের ধর্মে দীক্ষিতের প্রণাম করে না সে, পরিশ্রমী মূর্খ চাষা তার পরম পূজনীয়। অর্থ আর ভোগবিলাসের চাকচিক্য অশরীরী স্কন্ধ কাটার মতো আতঙ্কিত করে। মোটা ভাত আর কাপড়, ছেঁদা টিনের চালা আর মাটির দেওয়ালে আবদ্ধ জীবনেই সে আনন্দিত। ছুঁড়ে ফেলে দিতে পারে পূর্বপুরুষের অভিশাপী দৌলত। সে নিজের জন্য বাঁচে না, বোঝে না রক্ত ও বংশমর্যাদা। গাত্রবর্ণ কালো, সাদা, লাল, হলুদ হলেও লাল রক্তই ধাবিত হয় ধমনীতে। মানুষে মানুষে ভেদাভেদ তাই বোঝে না সেই জন। সবার উপরে মানুষের স্থান, লিঙ্গে, বর্ণে, জাতে ও গোত্রে, অর্থে, সনদে, বংশে ও ভাগ্যে। না বাড়ে মূল্য, না কমে মান, মনুষ্যত্ব ধারণ করে যে সেই হবে ঈশ্বর সমান, সেই হবে ঈশ্বর সমান। ধন্যবাদ। বাহ, আমি আমি অনেক অনেক সুন্দর, অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমি একেবারেই অনেক ধন্যবাদ। নতুন কবি, অনুপ্রেরণা পেয়েছি অনেক বড় বড় দিকপালদের কাছ থেকে। আমি অত্যন্ত সৌভাগ্যবতী মনে করি নিজেকে। এই জন্য আমরা চলে যাচ্ছি আবারও অনিরুদ্ধের কাছে। অনিরুদ্ধ, আপনার আরেকটি কবিতা মোহাম্মদ রুকনুজ্জামান শুনতে চেয়েছেন। অনিরুদ্ধ আলম আমাদেরকে আরেকটি কবিতা পড়ে একটা শোনাবেন। ছোট্ট কবিতা হলো পড়ে। এত দীর্ঘ একটা কবিতা পড়ার পর আমি যদি আরেকটা কবিতা পড়ি, আমার কাছে নিজেকে ছোট্ট অপরাধী একটা মনে হয়। কবিতা পড়েন। কারণ আমি তো ছোট্ট একটা কবিতা পড়বো, কারণ আমি অলরেডি অনেক সময় নিয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা ছোট্ট একটা জি। কবিতা পড়ছি, আমার একটা পুরোনো জি। কবিতা পড়ছি। হ্যাঁ, ফেসবুক থেকেই পড়ছি, ফেসবুকে Please. পোস্ট দিয়েছি। আচ্ছা, কবিতাটির নাম হচ্ছে হলো আচ্ছা। ঝড়। কবিতাটি 5 মাত্রা বৃত্তে লেখা এবং অসম পরবিন্যাসে লেখা। হ্যাঁ, 5 মাত্রা বৃত্তে অসম পরবিন্যাসের কবিতা খুব কম আছে, একেবারেই খুব কম, হাতে গোনা মনে হয় আমার। আচ্ছা, আমি চেষ্টা করছি আমার কবিতাটি পাঠ করার জন্য। আমারই হৃদে, সরি এটা 7 মাত্রা বৃত্তে দেখতেছি, সরি এটা 5 একটু না, এটা 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 5 মাত্রা বৃত্তেই লেখা। সরি, আসলে মানে মানে হ্যাঁ, আমি আসলে প্রস্তুতি ছাড়াই হুটহাট মানে কথা করতেছি তো। আচ্ছা, 5 মাত্রা বৃত্তে লেখা, অসম পরবিন্যাসে লেখা। আমারই হৃদে ঝড় তোলে যে নদী, কি ভেবে যেন দিলাম মেলে ঈষৎ দক্ষিণে। ঋণে গিয়েছে ভরে কণ্ঠনালী, তাই কি নিরবধি আমাকে তুমি পাথর করে রাখো। লেবু পাতার প্রপাতে ঝরে তোমার মুখখানা, মায়াতে টানা টানা। নদীর ঘাটে আছো তো বসে, নিয়ত কেন ডাকো। জলজ রোদে মেলল হাওয়া ছাতা, বিপরীতের তেপান্তরে রয়েছে ডিঙি পাতা। আসছি আমি, মন্দ নয়, ঘুমিয়ে গেলে সময় অবিরল। ধমনী জুড়ে পাখিরা উড়ে, আদিম জ্ঞানে লতা গুল্মময়। বেলা অবেলা জানালা বেয়ে বিছিয়ে রাখে ঢল। এ তো স্বপ্ন নয়, দুয়ার খুলে তোমাকে দেখি। নিত্য নদী ঘাটে আমাকে তুমি মাত করেছ। ক্ষণে চমকে উঠি, আশুক রাত, আঁধার ঘরে জ্যোৎস্না লুটোপুটি। জোড়া শালিক দেখেছিলাম আজ মাঠের হাটে। ধন্যবাদ। বাহ, চমৎকার চমৎকার, খুবই ভালো লেগেছে। আমরা অশোক চক্রবর্তীর কাছে থেকে আরো একটি কবিতা শুনবো এবং মালিহা পারভিনের কাছ থেকে আরেকটি কবিতা শুনে আমাদের কবিতা আবৃত্তির পর্ব সমাপ্তি করব। এখন যাচ্ছে অশোক চক্রবর্তীর কাছে। অশোক চক্রবর্তী, আরো একটি কবিতা আমাদেরকে প্লিজ পড়ে শোনান। আলম ভাই, ছন্দে পড়বো না অছন্দে পড়বো? আলম ভাই, আপনি ছন্দেই পড়েন, সমস্যা কি? আপনার যেটা ভালো লাগে আর কি। তবে আমার কাছে ভালো কবিতার মানে মূল্যায়ন ছন্দ দিয়ে না। হ্যাঁ, মানে
আমরা ছন্দ নিয়ে অনেক সময় মাতামাতি করি, আসলে ছন্দটা তো কোনো ফ্যাক্টর না। তবে হ্যাঁ, অনেক যেহেতু ছন্দ ছাড়া কবিতা প্রচুর লেখা হচ্ছে, সেখানে যদি একটা ছন্দময় কবিতা শুনে আসলে ভালো লাগে, এটা একটা অন্যরকম ভালো লাগা। পরে আপনার সঙ্গে আলাপ করে নেবো, এদের একটু দিয়ে একদিন বসবো, আলোচনা করব আলাদা করে কফি খেতে খেতে। অবশ্যই দাদা, অবশ্যই দাদা। আপনি টরন্টো পরে কথা বলবো। আমি এটা অসন্দেহে পড়ছি, এই ঘটনাটা জি। রিয়েলি ঘটেছিল 4 মে 212। একটা ঘোড়া কলকাতা রেসকোর্স থেকে বেরিয়ে রেড রোড ধরে গভর্নরের বাড়ি পাশ দিয়ে নাখোদা মসজিদে গিয়েছিল এবং তাকে গুলি করে মারা হয় একটা চার্চের মধ্যে কলকাতায়। তার উপর কবিতা, পুরো সমাজ চিত্র, কলকাতা কিভাবে চলে, আমাদের সমাজ কিভাবে চলে। রাজভবন থেকে মহাকর সাউন্ড হচ্ছে ভীষণ। ওকে, আই হিয়ার সাম নয়েজ। এটা ডিভাইস আছে কোথাও? এবার ঠিক, Is that better এবার ঠিক, now? yeah, definitely better. রাজভবন থেকে Okay. Okay. মহাকরণের দিকে Okay. ছুটে যাচ্ছে একটা পাগলা ঘোড়া। তার চকচকে উজ্জ্বল কালো চামড়ায় ছিটকে পড়ছে রোদ্দুর। খুরের শব্দে বোঝা যায় গরু নয়, ছাগল নয়, গাধাও নয়। একটু আগে রেড রোড ধরে ছুটতে দেখা গেছে তাকে। চারিদিকে সাজ সাজ রব, স্বয়ং নগরপাল নির্দেশ দিচ্ছেন শহর জুড়ে ঘোড়ার গতিবিধি অনুসরণ করতে। হন্তদন্ত হয়ে ছুটে বেড়াচ্ছে পুলিশ বাহিনী। তাদের সাহায্য করছে কিছু বাজারি কুকুর। কুকুরের অশ্লীল চিৎকারে ব্যতিব্যস্ত ঘোড়াটি আরো দ্রুত ছুটতে লাগলো। তার মুখে জেগে উঠলো সন্দেহের ফেনা। অনেকে বলে উঠলো, ওর চোখে ঠুলি নেই কেন? ঠুলি পড়াও, ওর পাগলামি সেরে যাবে। পাগলা ঘোড়ার খবরে শুরু হলো একদিকে আতঙ্ক আর অন্যদিকে চাঞ্চল্য। শুধু রাস্তায় দৌড়ানোর অপরাধে ঘোড়াটিকে পাগল বলা চলে কিনা এ ব্যাপারে জনগণ একমত ছিল না। নিজস্ব সংবাদদাতার মতে এটা বাজিমাত করার মতো ঘোড়দৌড় বলা যায় না। পুরোহিত বললেন রাজতিলক নেই, অতএব এটি অশ্বমেধের ঘোড়া নয়। কে বলল এটি একটি কালিমা লিপ্ত ঘোড়া, ঐতিহাসিক কলঙ্ক। অন্যরা বললে এই ঘোড়াটি নিশ্চয়ই নাস্তিক। তারা জানতো না ইতিমধ্যে সে কালীঘাট দর্শন সেরে ফেলেছে, পুজোয় দিয়েছে 108 জবা ফুলের মালা। ডালহৌসির অফিস পাড়া থেকে কি ভেবে ঘোড়াটি পথ বদল করে সিধে চলে এলো নাখোদা মসজিদে, পড়ে নিল 3 ওয়াক্ত নামাজ। ছুটতে ছুটতে সে ঢুকে পড়লো সেন্ট পল গির্জের মধ্যে। শাল বাঁধানো মেঝের ওপর নাল থেকে ফুটছিল আগুনের ফুলকি। তখন তাকে ঘিরে ধরেছে সমবেত সৈন্য আরক্ষী বাহিনী। কেউ তাকে প্রশ্ন করলো না। রেসকোর্স থেকে রাজভবন আর মহাকরণ পেরিয়ে কেন তার অন্তহীন ঘোড়দৌড়। কেউ জানতে চাইলো না তার কোনো ব্যথা বেদনা, ইচ্ছা অনিচ্ছা আছে কিনা। পণ্ডিতেরা এক বাক্যে ঘোষণা করলো পেডিগ্রি নেই, ঘোড়ায় কোনো গলদ নেই, অতএব নিশ্চয়ই এই ঘোড়ায় গলদ। নিরাপত্তার খাতিরে শান্তি সুরক্ষিত রাখার জন্য পরপর কিছু গুলির শব্দ শোনা গেল। মাটিতে লুটিয়ে পড়ার আগে এই প্রথম ঘোড়াটি সকলের দিকে একবার ফিরে তাকালো, তারপর খুব সন্তর্পণে একবার ডেকে উঠলো। ঘোড়া পণ্ডিতরা বলল, আরে এত ভালো করে কোনো হেসাধ্বনি শেখেনি। পড়ে যেতে যেতে সে একসঙ্গে ত্যাগ করলো প্রচুর মূত্র আর বিষ্ঠা। মুখ থেকে বেরিয়ে এলো অবৈধ ফেনা। তারপর 4 পা আকাশের দিকে তুলে তার শান্ত চোখ দুটো বিস্ময়ে আর সংশয়ে তাকিয়ে রইল সকলের দিকে। থ্যাংক ইউ। অশোক চক্রবর্তী, কবিতাটি অসাধারণ। আমি ঠিক বোঝাতে পারছি না কেমন লাগছে। আমি এই কবিতাটি আবারও পড়তে চাই। আমি চাইবো যে আপনি এই কবিতাটি কোনোভাবে আমাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। আমি এই কবিতাটি আরেকবার পড়তে চাই। অনেক ধন্যবাদ। তোমার বইতে তোমাকে একটা বই দিয়েছি, নানা রঙের কবিতা, তার প্রথম কবিতা ওটা, তার প্রথম কবিতা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি পড়ে নিব। এখনো পড়ার সুযোগ হয়নি, গতকালকে বইটি আমার হাতে এসেছে। আমি অবশ্যই পড়বো। আমি অবশ্যই আপনার পড়বো। বই পেতে চাই।
আমি আমি অশোকের বই পেতে চাই। জি, তিনি অসাধারণ কবি। অনেক ধন্যবাদ অশোক চক্রবর্তী এত সুন্দর একটা কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমাদের এই পর্বের অলমোস্ট শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা চলে যাব ডক্টর মালিহা পারভীনের কাছে। তার কাছে একটি কবিতা শুনে আমরা এই পর্বটি শেষ করব। মালিহা পারভীন। আমি আসলে এই অনুষ্ঠানে বসে একটু আবেগেও আপ্লুত হয়ে যাচ্ছে যে পৃথিবী আজ অসুস্থ, আমরা জানি। এই করোনা মহামারী অনেক কিছু আমাদের নিয়ে গেছে, কিন্তু দিয়েও তো গেছে অনেক কিছু, তাই না? এই যে আমরা একসাথে সবাই বসেছি পৃথিবীর এই প্রান্ত প্রান্তে, এটা আসলে আগে তো আমরা চিন্তাও করিনি। হয়তো বা এই অসুখটা এই আমাদের গুণী মানুষদের সাথে, তোমাদের সাথে দেখা হতো না, এই কাব্য কথায় আসাই হতো না যদি আমরা এই অবস্থার মধ্যে না পড়তাম। তবু আমরা চাই এই অসুস্থ পৃথিবী একদিন সুস্থ হবে। এখন আমাদের একটাই স্বপ্ন সবারই, পৃথিবীর সবার, ভ্যাকসিনটা এসে যাক, মানুষের কল্যাণে লাগুক, পৃথিবী আবার তার স্বাভাবিক রূপ ফিরে পাক। স্বপ্ন দেখতে আমরা ভালোবাসি, স্বপ্ন সফল হবে আশা রাখি। সেই স্বপ্ন নিয়ে আমার এবারের শেষ পরিবেশনা। আমার কবিতাটির নাম কি নাম দেব আমি। আইফেল টাওয়ারে আজ ভীষণ ভিড়, ভেনিসের আকাশ গাঢ় নীল, সাগরের তীরে তীরে তরুণীর হাসি, ব্রিটেন প্রাসাদে হাসে পূর্ণিমা রাশি। শব্দের ঝড় আজ টাইম স্কোয়ারে, রোম জুড়ে যুগলের উষ্ণ চুম্বন, কাবাঘর মুখরিত আজ মধুর সুরে, গেটুয়াল কেঁপে ওঠে মত্ত কোলাহলে। এই মাত্র ঘোষিত হলো বিশ্ব আজ করোনা মুক্ত, এই মাত্র জানা গেল ভ্যাকসিন এসে গেছে, এই মাত্র শেষ তালা ঝুলে গেল হাসপাতালে, এই মাত্র পুলিশ খুলে দিল বন্ধ গলির মোড়। বহুদিন পর আজ মানুষের ঢল, বহুদিন পর আজ আঙুলে আঙুল, বহুদিন পর আজ বাতাসে সুবাস, বহুদিন পর আজ অচেনা আকাশ। কি মধুর আজ সকালের গান, কি শীতল আজ এই ঘুম ভাঙা স্নান। মনে পড়ে ভুলে যাওয়া মায়ের আঁচল, মনে পড়ে ভুলে যাওয়া স্বপ্ন প্রবল। সহসা তখন বৃষ্টি নামে সারা শহর জুড়ে, ভিজে কদম, ভিজে কিশোরীর এলো চুল, ভিজে যায় যুবতীর নীল রঙা দুল, নদীর জলে ভিজে নদীরই আকুল। সাদা একরণে ওই হেঁটে আসে জীবনের দূত, ক্লান্ত প্রশান্ত মুখে তার বিজয়ের হাসি। বেজে ওঠে সহস্র জনতার মুখর করতালি, তখনই বৃষ্টি নামে ঝুমঝুম 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 রুম। নেটওয়ার্কের মনে হয় সমস্যা হচ্ছে ওনার। জি, ওনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। বৃষ্টি আর করতালি, করতালি আর বৃষ্টি, বলো তো কি নাম দেব আজ এই উৎসবে। ধন্যবাদ। নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছিল মাঝখানে, কিন্তু আমার মনে হয় যে আজকের দিনের জন্য এর থেকে মানে সমাপ্তি কবিতা হিসেবে এর থেকে ভালো কবিতা আর হতে পারে না। এত সুন্দর একটা নোট দিয়ে আপনি শেষ করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মনে করি যে এই যে ভ্যাকসিনের ব্যাপারটা, আপনি একজন চিকিৎসক এবং আপনি একজন অত্যন্ত সক্রিয় কর্মী যে চিকিৎসা সেবার সাথে আমাদের শুধু বাংলাদেশে জড়িত। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি একজন ফ্রন্টলাইন ওয়ার্কার। তার মধ্যে আমাদের সাথে এসেছেন কবি সত্তা নিয়ে, এবং আমাদের সাথে আসতে পেরে আমি অনেক অনেক আনন্দিত, এবং সবাইকে তোমাদের শুভকামনা রইল এই কাব্য কথার প্রতি। আমি আশা রাখি এর পরবর্তীতে থাকার চেষ্টা করব, পার্টিসিপেট করার চেষ্টা করব। আমাদের এই কাব্যকথার এই পর্বটি শেষ হলো। পরবর্তী পর্বতে আমরা জানি যে আমরা একটু মন্তব্য, একটু আড্ডা, একটু কথা বলি। কবিতা যেহেতু স্বরচিত কবিতা, আমরা একটু ক্রিটিসিজম শুনতে চাই। এবং আমরা শুরু করব আজকে মোহাম্মদ রকুনুজ্জামানকে দিয়ে। মোহাম্মদ রকুনুজ্জামান, আজকের কবিতা, অতিথি, সবকিছু মিলিয়ে কেমন লাগলো? আপনার অভিব্যক্তি যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আমরা যেহেতু নিয়মিত করতাম, একটা সপ্তাহ বাদ দিয়ে আবার আসছে, আমার অবশ্যই খুব ভালো লেগেছে। আমি নতুন মুখ দেখতে পাচ্ছি। অশোক চক্রবর্তী কে যদি আমরা দেখতে পাইতাম আর একটু ভালো লাগতো।
কালকে যদিও ফিজিক্যালি দেখা হওয়ার সুযোগ হয়েছে, ওনার কিছু বই আমি পড়েছি, আগেও কবিতা পড়েছি, পাওয়ারফুল। উনিও মানবতাবাদী, প্রচন্ড প্রতিবাদী একজন মানুষ এবং সক্রিয় একজন মানুষ। ওনার অনেকগুলো কবিতা পড়ার সুযোগ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, যেখানে গঠনমূলক সমাজের সমালোচনা করা হয়েছে। আমি কবিতার মান সম্পর্কে কমেন্টস করার সামর্থ্য আমার নেই, আমি সে ক্ষেত্রে যাব না, এখানে আছে অনেক বিজ্ঞজন ওনার উপর। মালিহা পারভিন, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি খুব চমৎকার কবিতা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে উপস্থাপনা করেছেন। শরতের ইটা আমার কাছে মনে হচ্ছিল যে একটু ঘুরে আসি কবিতার মাধ্যমে, একটু আমাদের এখানে ফল গাছগুলা রঙিন হচ্ছে, অনেকেই যায় অনেক দূরে বনে দেখতে যায়, তবু বাংলাদেশের যে এই যে কাশ বনের কথা বলেছেন সেইটা এখানে দেখা যায় না। আমার মনে হয় যে একটু যায় যদি নদী পাড়ে ঘুরে আসতাম, খুব ভালো লেগেছে। শেষে যে কবিতাটা পড়েছেন আপনি, আপনি বোঝা যায় আপনি একজন দায়িত্বশীল মানুষ, এতে কোনো সন্দেহ নেই, আপনি নিজে ডাক্তার, তারপরেও আপনি সোসাইটির প্রতি যে আহ্বান এবং স্বপ্নটা দেখছেন, আমি সত্যি অনেক আপ্লুত হয়েছি আপনার এটা আবৃত্তি করার জন্য। অনিরুদ্ধ আলম আমার একজন ঘনিষ্ঠ বন্ধু, আমরা সেন্টিনেলে পড়েছি, তখন থেকে আমরা ক্লাব করতাম বাংলাদেশি, অনেকদিন গ্যাপ দেওয়ার পর আবার শুরু করেছি। ওর কবিতা আমি তো কমেন্টস করতে পারি না, ও অনেকদিন পরে আবার লেখা শুরু করেছে, প্রতিনিয়ত আমি ওর কবিতা পড়ি। ওর যে কবিতার মধ্যে আমার কাছে মনে হয় প্রতিটা লাইনে এক একটা করে, এক একটা লাইন এক একটা করে লেখা যাবে, এত চমৎকার লেখা। এটা আমি করতে পারবো না। আমি একটা জায়গা আমার অত্যন্ত ভালো লেগেছে অনিরুদ্ধ আলম, আপনি যে ওই ইয়ের ব্যাপারে, তেল ছিটে কাগজে লেখা সাইকেলে বিশ্ব ভ্রমণের নিরীহ পরিকল্পনা, পকেটে নিয়ে গায়ের মুয়াজ্জিন খাঁকা দুপুরে হেঁটে গঞ্জে যায়। অনিরুদ্ধ আলমের যে এই যে ফাইন্ডিং, দর্শনগুলো, প্রকৃতি, ফুল, গ্রাম, উনি শহরেই আমি যতটুকু জানি বেশিরভাগ হয়েছেন, মানুষ হচ্ছে, উনি কানাডায় থাকেন এখন, তারপরে যে ওই জিনিসগুলো তুলে নিয়ে আসছেন, আমার প্রতিটা লাইন নিয়ে অনেক অনেক কিছু বলার মতো আছে। সময়ের ব্যাপার আছে আর ভাষারও কিছু সংকীর্ণতা আছে, এ কারণে আমি অতদূর যাবো না। অশোক চক্রবর্তী, আপনার প্রতি কৃতজ্ঞতা। মমতাজি অনেক ব্যস্ততার মধ্যে আজকের প্রোগ্রামটা আয়োজন করছে, এর জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আমি থাকতে পেরে আমি আজকে নিজের কবিতাটা আসলে কোনো কাছে পাইনি, একটাও আমি পড়তে পারি নাই, এর জন্য আমারও খারাপ লাগছে, আমি এর জন্য দুঃখিত। পরবর্তীতে নিশ্চয়ই আসবো। ধন্যবাদ মমতাজি আজকের এটা আয়োজন করার জন্য, সবাইকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ মোহাম্মদ রুকনুজ্জামান। এরপর আমি চলে যাবো ডক্টর মালিহা পারভিনের কাছে। মালিহা পারভিন, আপনার কেমন লাগলো সবকিছু মিলিয়ে যদি একটু সংক্ষেপে বলেন। মালিহা পারভিন, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমরা ডক্টর মালিহা পারভিনের কাছে একটু পরে আসছি। তাহলে চলে যাচ্ছি অশোক চক্রবর্তীর কাছে। অশোক চক্রবর্তী, আপনার কাছে কেমন লাগলো আজকের অনুষ্ঠান? মন্তব্য, মতামত, আদেশ, উপদেশ যা আছে একটু আমাদের সাথে শেয়ার করুন। আদেশ নয়, উপদেশ নয়, ভালো লেগেছে। তোমাদের সকলকে আমি ভালোবাসা জানাচ্ছি। মাদামকে আমার নমস্কার, আলমের সঙ্গে আলাপ করে নেব। আমার মনে হয় বিদেশে থাকার সময় এগুলো আমাদের আরো বেশি বেশি করে করা উচিত। শুধু এটা নয়, এর বাইরেও নন্দন তত্ত্বের উপর আলোচনা করার জন্য, এনরিচ করার জন্য আমাদের বসা উচিত। আমাদের পুরনো নন্দতত্ত্ব ঘেরে দেখা উচিত, সে অ্যারিস্টটল, ভরত থেকে শুরু করে সমস্ত ইউরোপিয়ান থিওরিগুলো সামনে রাখলে পরে লেখার সুবিধা হবে। আমার পোস্ট মডার্ন কিছু কবিতা আছে, পড়ার ইচ্ছে ছিল, সময় নেই, পরে হবে। কিভাবে চেঞ্জ করেছে কবিতার ধরন। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। অনেক অনেক ধন্যবাদ অশোক চক্রবর্তী আপনাকে আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে আমরা আরো দেখতে চাই এবং করোনা পরবর্তী সময়ে আমরা একেবারে সাথে বসে আড্ডা দিব, এরকম একটি আশা করছি। আমি মালিহা পারভিনকে আরো একবার একটু জানতে চাচ্ছি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদের কথা? ডক্টর মালিহা পারভিন? না, পারছেন। আচ্ছা, আমি ওনাকে তাহলে মেসেজ করে বলে দিচ্ছি। আমি তাহলে অনিরুদ্ধর কাছে চলে যাচ্ছি। অনিরুদ্ধ আলম, আপনি যদি আপনার মতামত একটু ব্যক্ত করেন আমাদের সাথে। মোহাম্মদ, দুইটা ডিভাইস ওপেন নাকি? একটু নয়েজ হচ্ছে। আচ্ছা, আমি
আমি একটু ভূমিকা দিয়ে নিই। আমার ব্যাপারটা হয়েছে কি, আম, উম, যখন আমরা কবিতা নিয়ে আলোচনা করি তখন স্বাভাবিকভাবেই ছন্দের প্রসঙ্গটা এসে যায়, এবং যখনই ছন্দের প্রসঙ্গ এসে যায় তখন কবিতা নিয়ে আলোচনাটা মধুরতর থেকে মানে এটা কি মানে বিষতর হয়ে যায়, অর্থাৎ ওরা উপভোগ্য আর হয় না। কেননা আসলে আহ, ব্যাকরণ নিয়ে আলোচনা কোনো ক্ষেত্রেই মানে এটা খুব উপভোগ্য নয়। তো যাই হোক, আমরা আজকে প্রখ্যাত কবি, বিশিষ্ট কবি, আচ্ছা আমি একটু বামকে অনুরোধ করছি নামগুলো যেন একটু মানে শো শো হয়। হ্যাঁ, সবার নামগুলো আমি আসলে মানে পূর্ণাঙ্গ নাম উচ্চারণ করতে চাচ্ছি। আচ্ছা ইয়েটা ওই ব্যানারটা আমি অফ করে চেষ্টা দিলেই করছি। হবে। আচ্ছা জি 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 ব্যানার জি অফ করে দিলেই জি হবে, ব্যানারের উপরে ক্লিক করলে হবে। ওই শুধুমাত্র ওই ব্যানারটার উপরে, জি জি যে ব্যানারটা মানে চলছে ওই ব্যানারটার উপরে। হ্যাঁ ঠিক আছে। তো আজকে আমাদের সৌভাগ্য হয়েছে অশোক চক্রবর্তীর সঙ্গে পরিচয় হওয়ার। আমার আগে পরিচয় ছিল না, তবে ওনার আহ, আহ, তবে ওনার যে বহুমুখী মাল্টি ডাইমেনশনাল জীবন, আহ, তার যে বর্ণিল অভিজ্ঞতা, তার যে সমৃদ্ধ জীবন, সেটার আমি খুব চমৎকার সৃজনশীল একটা ছাপ দেখতে পাই তার কবিতার মধ্যে। এবং তার যে প্রতিবাদী কণ্ঠ, তার যে সমাজবাদী দর্শন, তার যে আম, মননশীলতা, সুন্দর মননশীলতা, এই ব্যাপারগুলো সবকিছুই তার কবিতা উঠে এসেছে। আমার প্রচন্ড ভালো লেগেছে এবং কবিতাগুলো ছিল খুবই উপভোগ্য। এবং আমার খুব ইচ্ছা করছে যে এই মুহূর্তে ওনার বইগুলো সংগ্রহ করে মানে এক নিমিষে বইগুলো পড়ে ফেলি। আহ উনি একজন ছড়াকার, কবি, এবং পেশাগত জীবনে উনি একজন প্রকৌশলী। আবার উনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনও পড়াশোনা করেছেন। তো আবার উনি খুব ভালো ছবি আঁকেন। এতগুলো গুণের অধিকারী একজন মানুষের সাথে পরিচয় হতে পেরে এই পরিচয় করে দেওয়ার জন্য এই যে স্টেপিং স্টোনের যে আয়োজন কাব্যকথা, এই অনুষ্ঠানকে অশেষ ধন্যবাদ। আর আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মালিহা পারভিন। ওনার কবিতাগুলো আমার খুব ভালো লেগেছে, ওনার উপস্থাপনা সুন্দর, ওনার প্রকৃতি এসেছে, জীবনবোধ এসেছে, সমসাময়িক প্রসঙ্গ এসেছে। এবং আমার কাছে ভালো লেগেছে যে উনি খুব সহজ সরল শব্দ ব্যবহার করে কঠিন কঠিন বিষয়গুলোকে উপস্থাপন করেছেন। এটা তার একটা কবিতার বিশেষ বৈশিষ্ট্য আমার কাছে মনে হয়েছে। এবং আশা রাখি ভবিষ্যতে ওনার কবিতা আমি আমার আরো পড়বো। আমার ওনার কবিতা পড়ার প্রতি আমার আগ্রহ, মানে আমি খুব প্রচন্ড আগ্রহ বোধ করছি। একটা কথা তো বলিনি জি, মালিয়া, আপনি সহজ কথা বলা খুব সহজ নয়, উনি অনেক গুরুতর কথা সহজে বলেছেন। আর অনিরুদ্ধ, আমার সহজ কথা যায় না বলা সহজে। রবীন্দ্রনাথ, থ্যাংক ইউ। আর দাদা, হ্যাঁ বলেন দাদা। এই এদের কাছে আমার 3-4টে বই আছে, তুমি একটু দেখে নিও এবং আমার সঙ্গে যোগাযোগ করো। উইল সিট ডাউন অ্যান্ড আল শো ইউ মাই আদার পোয়েম। আমার একটা ইংরেজি বই বেরোচ্ছে শিগগির, ট্রাইবুলেশন বলে। প্রেম ও প্রতিবাদ একই শিল্পের দুটো দিক। আমি প্রেম, যারা প্রতিবাদ করে তারা প্রেমও করে আর কি। তো আমার কবিতা মূলত প্রেমমুখী, প্রতিবাদীমুখী। প্রতিবাদ কথাটা ঠিক না, ওদের একটা গুন্ডামি আছে। আমি বলি প্রতিরোধ, প্রতিরোধ বলি, প্রতিরোধী কবিতা, কন্টিনিউয়াস প্রতিরোধ, সেটাই হচ্ছে বেঁচে থাকা। ভালো থাকবেন সবাই, সকলকে ভালোবাসা এবং সুস্থ থাকুন। বাই বাই। তো আমি যা বলছিলাম আর কি, তো দাদার কথা সঙ্গে বলে আসলে দাদা, আমি তো আগে বলেছি যে দাদার জীবনটা ছিল বর্ণিল, বহুমুখী প্রতিভার অধিকারী দাদা। এবং তার এই যে অভিজ্ঞতা সমৃদ্ধ জীবন, এই এটার যে জি এটার যে পারসেপশন তার মধ্যে তৈরি হয়েছে, যে অনুভূতিটা তৈরি হয়েছে, যে প্রাসঙ্গিক ভাবনাগুলো তৈরি হয়েছে, সেইগুলোর বহিঃপ্রকাশ আমি দেখতে পেয়েছি দাদার কবিতায়। এবং এটাও সত্য যে উনি কিন্তু অনেক কঠিন বিষয় অনেক সহজভাবে বলেছেন। হ্যাঁ, আমাকে এটা আকর্ষণ করেছে। আহ তো তো দাদার কবিতা অবশ্যই পড়বো এবং ওনার বই আমি সংগ্রহ করে আমি অবশ্যই পড়বো। আর মালিয়া পারভিনের ব্যাপারটা যেটা বলছিলাম, যে ওনার আহ ওনার কবিতায় এই যে জীবনবোধ, এই যে তাৎক্ষণিক ভাবনা, এবং এই যে সমকালীন ভাবনাগুলো উঠে এসেছে অত্যন্ত সহজ সরল ভাবে,
এটা আসলে খুব প্রশংসনীয়, আসলে খুব উল্লেখযোগ্য, এবং আমি আশা করছি যে ওনার কাছ থেকে ভবিষ্যতে আমরা এরকম আরো চমৎকার সব কবিতা পাবো। আর আজকে কবিতা পড়েছেন মমকাজী। মমকাজীর কবিতা আজকে আমাকে খুব চমকে দিয়েছে মারাত্মকভাবে, এটা আসলে বলা অপেক্ষা রাখে না। মমকাজী পড়েছে অপ্রচলিত মানুষ, এই মানে আমার কাছে এই দুটো শব্দই কবিতা মনে হয়েছে, অসাধারণ কবিতা। আমি আসলে আমি তো যেহেতু লেখালেখি করি, সেই ধারাবাহিকতা অনেকের সাথে আমার পরিচয় হয়েছে, কবিতা নিয়ে কথা বলার সুযোগ হয়েছে। যদিও আমি বিভিন্ন সময় কবিতাকে ছেড়ে অনেক দূরে চলে গেছিলাম, অর্থাৎ দীর্ঘদিন লেখালেখি করিনি, আবার ফিরে এসেছি কবিতার কাছাকাছি থাকার চেষ্টা করেছি, এখন চেষ্টা করছি এই কাব্য কথার মাধ্যমে। তো আমি কেনই কথা বললাম, আসলে বললাম যে মমকাজী কবিতা হয়তো খুব কম লিখেছেন, কিন্তু ওনার আজকের কবিতাটা পড়ে মনে হয় না, শুনে মনে হলো হয় না যে উনি খুব কম কবিতা লিখেছেন। মনে হচ্ছে যেন উনি দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন, অনেক কবিতা লিখেছেন, এবং তার ধারাবাহিকতা, তার এই যে পরিপক্ক চিন্তা ভাবনার উপস্থাপনায় আজকের এই কবিতাটি উপস্থাপন আমার কাছে অসাধারণ লেগেছে। এবং শুধু তাই না, মমকাজীর যে আমি আসলে তো নোট নেইনি, যার ফলে আমি বলতে পারছি না, শুধু প্রথম শব্দটাই মনে আছে যে অপ্রচলিত মানুষ। এবং মজার ব্যাপার হলো তার কবিতার ইতিহাস, ঐতিহ্য বা এই যে ব্যাপারগুলো, বিভিন্ন প্রসঙ্গগুলো এসেছে খুব স্বতঃস্ফূর্ত হবে, মনে হয়নি যে মমতাজি এখানে জিনিসগুলো জোর করে আরোপ করেছে। হ্যাঁ, যার ফলে কবিতাটি খুব উপভোগ হয়েছে, এবং এই জন্য আমি তাকে অনুরোধ করবো, আমি শুধু প্রশংসা করার জন্য এটা বলছি না, আমি সিরিয়াসলি বলছি যে যেহেতু আমি প্রতিদিনই কবিতা পড়ি, আমি কিন্তু প্রতিদিনই যত ব্যস্ততা থাক অন্তত একটা কবিতা পড়বো আমি, এবং শুধু তাই না, কবিতা পড়ার ক্ষেত্রে আমি বিখ্যাত অবিখ্যাত বাছ বিচার করি না। আমি কি করি, আমি যখন একটা কবিতা সামনে নেই, প্রথম 2 লাইনটা পড়ি, পড়ার পর আমার যদি আগ্রহ বোধ করি, সেই কবিতাটি আমি তুলে রাখি পরে 4-5 বার পড়ার জন্য। আমি সঙ্গে সঙ্গে পড়ি না, ওটা আমি আমার ইনবক্সে রেখে দিই। যখন আমি খুব নিরিবিলি থাকি, একা থাকি, বা সময় আমার নির্বাচন, তখন ওই কবিতাটা আমি 4-5 বার পড়ি, এবং ওই কবিতাটির ভিতরে ঢোকার চেষ্টা করি। সেটা নতুন কবির কবিতা হোক, আখ্যাত কবির কবিতা হোক, আর বিখ্যাত কবির কবিতা হোক, সেটা মানে যে ধরনেরই কবিতা হোক, আমার যদি ভালো লাগে সেটাকে আমি খুব মানে আলাদা করে রেখে পড়ি। তা আমি কেনই প্রসঙ্গ বললাম, আসলে আমার প্রতিদিন যেহেতু আমি কবিতা পড়ি, কবিতা সম্পর্কে আমার একটা নিজস্ব ধ্যান ধারণা তৈরি হয়েছে। সেই ধ্যান ধারণার আলোকেই আমি বলছি যে মমকাজীর আজকের যে কবিতাটা আমি শুনলাম, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, এবং আমার অনুরোধ থাকবে মমকাজী তার এই ধারাবাহিকতা বজায় রাখবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, একসময় মমকাজী যদি এভাবে ধারাবাহিকতা বজায় রাখে, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি হিসাবে একসময় সে প্রতিষ্ঠা পাবে। আমাদের আজকে এই কবিতার পরিপ্রেক্ষিতে বলছি, পরবর্তী কবিতার ক্ষেত্রে কি হয় আমি জানি না, কিন্তু আসলে বলে না যে সকাল দেখলেই বোঝা যায় সারা দিনটা কেমন যাবে। তা আজকে তার এই কবিতাটা আমার শুনি মনে হচ্ছে যে আসলে পরবর্তী সময় যে কবিতাগুলো কেমন লিখবো মমতাজে আমি বুঝে গেছি অন্তত। হ্যাঁ, তো আসলে আমাদের জীবনে তো চড়াই উতরাই থাকে, অনেক সময় আমরা লেখালেখি বিভিন্ন কারণে লেখালেখি ছেড়ে অনেক অনেক দূরে চলে যায়, হয়তো সেরকম পরিস্থিতিও আসতে পারে মমকাজের ক্ষেত্রে। সেই চ্যালেঞ্জ গুলোকে উপেক্ষা করে, এই চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করে, হ্যাঁ, সারমাউন্ট করে আমি আমার দৃঢ় বিশ্বাস মমকাজে তার কবিতা লেখাকে অব্যাহত রাখবেন। আর আমি আসলে সবসময় বলি যে সবাই আমরা যে অনুষ্ঠানটা এখানে আসি, আমরা যেন সবাই আমরা এই অনুষ্ঠানে কিন্তু অনেক কবিতা আবৃত্তি বা কবিতা পাঠও হয়েছে, কিন্তু আমি সবসময় এনকারেজ করি যে সবাই যেন একটা মৌলিক কবিতা পাঠ করে। তো আমি রোপন ভাইকে সবসময় অনুষ্ঠানে একদিন আগে এই মানে ফোন করে করে বলে আপনি কি কবিতা লিখেছেন, লিখে আমাকে এখনই ইনবক্স করেন, আমি পড়তে চাই। তো আমার মনে হয় সেটা করা হয়নি বলে অভিমান করে রোপন ভাই আজকে মৌলিক কবিতা পড়লো না, আমি জানি না, হতে পারে, কিন্তু আমি আশা করছিলাম অধীর আগ্রহে। এটাই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কথা বলি। জি জি জি, অশোক চক্রবর্তী। এই কালকেই আমি মোমোর নিন্দে করছিলাম লোকনুজ্জামানের কাছে যে ওর কবিতা অত্যন্ত অত্যন্ত সংবেদনশীল। ও জানে, এই জন্য যখন আমি কমেন্ট দিই, আজ প্রকাশ্য দেবালোকে তোমার নিন্দে করে রাখলাম। ইয়েস, তোমার কবিতার সংবেদনশীলতা উল্লেখযোগ্য এবং দেখা দরকার, মানে চোখে পড়ে। তুমি ভালো লিখছো, চেষ্টা করো আরো ভালো। আমরা তোমাকে
আমি তোমাকে বানিয়ে বলবো না, ভালো লাগলে বলবো, খারাপ লাগলেও বলবো। সকলে ভালো থাকবে, দুর্দান্ত ভালো থাকবে। তো আমি মনে হয় অনেক সময় নিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি অবশ্যই, আমি অনেক আমি রিকোয়েস্ট ধন্যবাদ। করবো, হ্যাঁ, আমি মোহাম্মদ রফিকুজ্জামানকে রিকোয়েস্ট করবো পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই উনি যেন আহ, ওনার একটা মৌলিক কবিতা নিয়ে আসেন। ওনার আবৃত্তি সুন্দর, ওনার পঠন সুন্দর, কবিতা পাঠ সুন্দর। ঠিক আছে, উনি কবিতা পাঠ করেন, অন্য কবি কবিতা পাঠ ওনার একজন একদিনে যোগ থাকে না, উনি কবিতা পাঠ বা আবৃত্তিতে পছন্দ করেন, কিন্তু আমি ওনাকে বলবো যে অন্তত একটা মৌলিক কবিতা শুনতে চাই বড়। হ্যাঁ, শুনতে চাই। তো এই ছিল আমার আজকে উপস্থাপনা, মানে আমার মন্তব্য। সার্বিকভাবে যেটা বলবো যে আজকে আমরা একজন বিশিষ্ট কবি অশোক চক্রবর্তীকে পেয়েছি, কবি মালিহা পারভীনকে পেয়েছি, হ্যাঁ, এবং চমৎকার কিছু কবিতা শুনলাম। সব মিলে আমার আজকে এই অনুষ্ঠানটা অসাধারণ লেগেছে, এবং আমরা এই অসাধারণ যে মুহূর্ত এরকম আরো উপভোগ করতে চাই, এবং এবং সেই ধারাবাহিকতা যাতে বজায় থাকে সে আশাবাদ ব্যক্ত করে আমার মন্তব্য আমি এখানে শেষ করছি। আমার একটু অভিযোগ আছে। জি বলেন। মমর গান শোনানোর কথা ছিল, ফাঁকে দিয়েছো। মমর গান আচ্ছা। শুনলাম না, আমরা পরবর্তীতে যদি আজকে সুযোগ না হয় তাহলে আশা রাখি পরবর্তীতে শুনতে পাবো। আজকে 2-3 লাইন শোনায় দেবে, অসুবিধা কি? আজকেও সুযোগ আছে 2-3 তবে লাইন। মমকে নিয়ে আমার ভরসা আছে, ও এত ট্যালেন্টেড একটা মেয়ে, আমি যতটুকু আমার বুঝেছি যে ও যেখানেই হাত দেবে সেখানেই সোনা পড়বে। ও যদি কবিতার দিকে মনোযোগ দেয়, ও যদি সময় দেয়, তাহলে ও অনেক উপরে উঠে যাবে। অনেক উপরে উঠে না, মানে অনেক ভালো কিছু সে দিতে পারবে আমাদের এই কবিতার জগতে। আর সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা যেভাবে আপনারা আমাকে অনুপ্রাণিত করেছেন। আর দুঃখিত যে আজকে আনইউজুয়ালি আমার নেট কানেকশনটা খুব একটু ডিস্টার্ব করেছে, আর সেটার জন্য আমি দুঃখিত। আর কবিতার মান নিয়ে কিছু বলার ধৃষ্টতা আমার নেই বা সেই যোগ্যতা আমার নেই, কিন্তু আমার শুধু যে ওই কথাটাই বলতে চাচ্ছিলাম অনিরুদ্ধ আলমের মতো, যে আমার এখন ইচ্ছে করছে আমি সবার বই এনে পড়ি। অশোক চক্রবর্তীর বই পড়তে ইচ্ছা করছে, অনিরুদ্ধ আলমের বই পড়তে ইচ্ছা করছে, মানে পড়তে ইচ্ছে, এই তৃষ্ণাটা জাগিয়ে দেয়া, সেটা কিন্তু অনেক বড় একটা কাজ। সেটা বড় একটা, আমি মনে করি, সার্থকতা একটা কবির, যে সেটা পাঠকের মনে সে তৃষ্ণা জাগিয়ে দেয়া তার পড়ার। আপনারা সবাই ভালো থাকবেন এবং সাথে থাকবেন, আশা রাখি। শুভকামনা রইল। অনেক ধন্যবাদ ডক্টর মালিহা পারভীন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এত প্রশংসা নিতে প্রশংসা পছন্দ করি, কিন্তু সবকিছু নিজের মধ্যে নিতে বিব্রত লাগে। অনুরোধ করেছেন, আমি একটা গানের অল্প কিছু গাওয়ার চেষ্টা করব। আমি গায়িকা নই, কিন্তু তারপরেও ওই গানের মাধ্যমে আমরা আজকে তাহলে গানে গানে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে অত্যন্ত ধন্যবাদ এবং সাথে থাকার জন্য, উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। গাইছি রবীন্দ্রনাথের একটি গান, পরিচিত গান। আপনারা যদি আমার সাথে গাইতে চান, প্লিজ ওয়েলকাম। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমার, দেখতে আমি পাইনি। ধন্যবাদ, এতটুকুই পারি। আচ্ছা, আপনাদের ভালো লেগেছে, চমৎকার। আমি একটু অ্যাড করতেছি একটা জিনিস। আমাদের মাঝখানে দাদা আছেন, আমরা এরকম একজন সঙ্গীত বিশেষজ্ঞ বা একজন বিশিষ্ট মানে রাগ বিশেষজ্ঞ বা এরকম একজন মানে কি বলবো, যে বিশিষ্ট যার অবদান আছে মানে সঙ্গীতে, তার কাছ থেকে আমরা কেন বঞ্চিত হবো তার গানের কাছ থেকে? কার কাছ থেকে? দাদার কাছ থেকে। জি, এটা একটা খুবই ভালো আইডিয়া। কিছু গেয়ে শোনানোর জন্য মানে অনুরোধ করছি। কার কাছে করছো? আপনাকে, অশোক চক্রবর্তী। আমি গান করি না, আমি তবলছি।
আচ্ছা তাহলে আমি তবলা আচ্ছা আপনি বেসুরি গলায় একটা গান গান। আমার গিন্নিকে বলো, ও সুচিতা মিত্রের ছাত্রী। পরের বার আচ্ছা আচ্ছা সুচিতা মিত্র ডাগার ঘরানার ছাত্রী, আচ্ছা সুচিতা মিত্রের ছাত্রী। আর আচ্ছা। উনি এসেছিলেন মন্ট্রিয়ালে বহুদিন আমাদের বাড়িতে, সুচিতা মিত্র। আচ্ছা, সেই ওনাকে নিয়ে 70s আমরা পরবর্তীতে হ্যাঁ, আচ্ছা আচ্ছা পরের বার বলো, রেডি থাকবে। তুমি আমরা তুই এরপরে আচ্ছা আচ্ছা এরপরে আমরা আমি একটু মিসেস তাহলে চক্রবর্তীর গান শুনবো। ভারতী চক্র, আমি গান করতে পারি আচ্ছা না। আচ্ছা একটু তাহলে তাহলে তবলা দাদার যদি কাছে থাকে কাছে হাতে কাছে তবলা আছে কিনা আমরা দুই একটা বোল শুনতে চাই। অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আমি তো তোমার সামনে পেতাম, তোমার তো মাথায় সুপুরি বসে মার লাগাতাম, গোলায় দিতাম। আপনি মাথায় তবলা বাজাতেন। মাথায় তবলা বাজাতেন না। আমি যদি গান করি ওর মধ্যে দাড়িতে জি। টাক পড়ে যাবে, ওর মধ্যে দাড়িতে টাক পড়ে যাবে, সেটা ভালো জিনিস না। তিনি মরে গেছেন, আপনি এত মজার মজার কথা বলছে ওরে বাবা, রবি ঠাকুর। আমি জানি কথা বলে কিন্তু কেটে যাচ্ছে। আমার মনে হয় মালিয়া পারভিনও গান জানেন। আমার মনে হয় আমি মালিয়া গান- পারভিনও গান জানেন। আমার আমি গান আজকে জানি বা আরেকদিন হবে ইনশাআল্লাহ, সব একসাথে শেষ করলে হবে না। নেটওয়ার্কের দাড়িতে আমার টাক পড়ে গেলে তো ভালোই হয়। নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে। এক সেকেন্ড, আরেকদিন আমি ভালো আরেকদিন একটু আদা জল খেয়ে আসবো। গান জানি, গান বুঝি, কিন্তু গাইতে পারি না, ভগ্ন কণ্ঠ। সমস্যা হচ্ছে কিন্তু আজকে। কিন্তু আই নো, আমি 200-300 রাগ জানি, এবং আই রিয়েলি নো, আই নো, বাট আই ক্যানট সিং, বাট আই কুড প্লে গুড, and I played with great people in North Of America. course. আচ্ছা। সুচিতা মিত্র, তারপরে চিন্ময়, এদের সঙ্গে আমি সারা নর্থ আমেরিকা তবলা বাজিয়েছি একসময়। নির্মলানন্দ চৌধুরী, ওই যে ফোক সং, সেগুলো করেছি, কিন্তু আমি গান করতে আমরা পারি না। একদিন তাহলে আপনার দুঃখিত। তবলা নিয়ে তবলাটায় ছন্দ শেখা সোজা, বললাম না, 5-3 যা শিখতে ভাঙা ছন্দ ইজিলি শেখা যায়। তবলা জানলে পরে একদিন তাহলে- ওই শাসাঘাত, চপেটাঘাত কিছুই শিখতে হয় না। তাহলে চপেটাঘাতও নয়, শাসাঘাতও নয়, তুমি জেনে যাবে। না, একদিন আমরা বসবো ভালো করে, এই নিয়ে বসবো। একদিন আমরা তাহলে অশোক চক্রবর্তীর তবলা নিয়ে একটা অনুষ্ঠান করব, আলোচনা আমরা করবো। বসবো একসাথে, ছন্দ নিয়ে গল্প হবে, অনেক আইডিয়ার লেনদেন করা হবে। আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি। হাসি, গানে, কবিতায় আমাদের খুব চমৎকার একটি 1.5 ঘন্টার মতো সময় গেল। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আসবো আরো নতুন নতুন কবিতা, গানের ঝুলি নিয়ে আপনাদের সামনে স্টেপিং স্টোন নেটওয়ার্কের মাধ্যমে কাব্যকথা অনুষ্ঠান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের সমাপ্তি। ধন্যবাদ। সকলকে শুভেচ্ছা।